নয়নে চেয়ে দেখছে। রাস্তার অপোজিট থেকে প্রচন্ড গতিতে বাইক ছুটে আসতে নির্ঝর হ্যাচকা টানে তরিকে নিচের কাছে নিয়ে আসলো। ক্রুদ্ধ নয়নে ছুটে চলা বাইকের দিকে তাকিয়ে রইল। একটু পর সমস্ত রাগ তরির উপর ঝেড়ে বলল, খুব লায়ক মনে করো নিজেকে? হাত ধরতে চাইলাম, ধরতে দিলে না। একাই চলতে পারবে, এই তোমার একা চলার নমুনা। এখনই তো বাইকের তলায় পিষে যেতে। নির্ঝরের কণ্ঠের বিষে তরির মুখটা চুপসে গেল। থমথমে মুখে নির্ঝরের কাছ থেকে একটু সরে দাঁড়ালো। আশেপাশে নজর বলিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, চারপাশে কত মানুষ, এত মানুষের মধ্যে হাত ধরাধরি করে চললে সবাই কি মনে করবে? নির্ঝর হতাশ হয়ে গেল। এতক্ষণে তরির মনোভাব বুঝতে পারল। তার মানে লজ্জার জন্য দুবার হাত ধরতে নিয়েও ফিরে আসতে হয়েছে তাকে। সে অসহায় কণ্ঠে বলল, তরি, এটা ঢাকা শহর। এখানকার মানুষ এক একজন এক এক জায়গা থেকে এসেছে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। এদের চিন্তা চেতনা আত্মকেন্দ্রিক, কেউ কাউকে নিয়ে ভাবে না। সবাই যার যার জীবনযুদ্ধ পরিচালনা করতে করতে দিন শেষে হাঁপিয়ে উঠেছে। কে কাকে নিয়ে ভাববে বলো? আমরা হাত ধরে হাঁটলে বা আরও ঘনিষ্ঠ হলেও কেউ ফিরে তাকাবে না। তুমি দেখছো না সবাই কত সাবলীলভাবে চলাফেরা করছে? আচ্ছা চলো। দুজন আবার হাঁটা ধরল ফুটপাত ধরে। কিছু দূর যেতে তরি নিজে থেকে নির্ঝরের হাত চেপে ধরল। নির্ঝর প্রচন্ড চমকালেও তা তরিকে বুঝতে দিল না, যেন হাত ধরা কিছুই না। এমনভাবে দুজন এগিয়ে চলল। হসপিটাল থেকে ফেরার পথে নির্ঝর তরিকে নিয়ে বড় একটা শপিং মলে গেল। তরির কোনো বারণ শুনল না। চলন্ত সিঁড়ির সামনে যেতেই তরির চোখে মুখে ভয় এসে জড়ো হলো। সে ভয়ার্ত চোখে নির্ঝরের শার্ট খামচে ধরে গতিরোধ করল। মিনমিন করে বলল, আমি উপরে যাব না, কিছুতেই না। নির্ঝর কপাল কুঁচকে বলল, কেন? ভয় করে আমার। এই সিঁড়িতে মানুষ কিভাবে চড়ে? আমার মনে হয় উঠলেই পা টেনে নিয়ে যাবে, আর কোনোদিন পা টেনে তুলতে পারবো না। তরির বাচ্চা মতে নির্ঝরের হাসি পেল না। তরির ভয়টা সে বুঝতে পারছে। সে খেয়াল করেছে তরি বন্ধ লিফটে উঠেও হাঁসফাঁস করছে। এগুলো এক ধরনের ফোবিয়া। 2-3 বার উঠলে এই ভয়টা কেটে যাবে। সে তরির হাতটা শক্ত হাতে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলন্ত সিঁড়িতে উঠবে না মানে? অবশ্যই উঠবে। পা টেনে নেবে, পা কেটে তোমায় উদ্ধার করব। তারপর আমার ঠ্যাং কেটে তোমার পায়ের জায়গা সেলাই করে বসিয়ে দিব। গভীর রাতে নির্ঝরের ঘুম ভাঙল। রাতের বেলা অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত হয়ে তরির আগে ঘুমিয়ে পড়েছিল সে। চোখ না খুলে সে দুহাত দুদিকে দিয়ে বিছানা হাতড়াল। তরি নেই। তার বুক কেঁপে উঠল। দ্রুত চোখ খুলে দেখল রুমে লাইট জ্বলছে, কিন্তু কোথাও তরি নেই। ভারাক্রান্ত মাথাটা একটু চেপে ধরে খোলা দরজা দিয়ে নির্ঝর রুমের বাইরে পা রাখল। ড্রয়িং রুমে চোখ পড়তে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো। তরি সোফায় শুয়ে আছে। একটা পা অলরেডি ফ্লোরে ঝুলে পড়েছে। ডান হাতটা সোফার বাইরে, বালিশটা মাথার নিচ থেকে সরে গেছে। পুরো দস্তুর যাচ্ছে তাই ভাবে শুয়ে আছে। তরিকে ঠিকঠাক দেখে নির্ঝরের ঠোঁট দুটো প্রশান্তির হাসিতে বিস্তৃত হলো। শব্দহীন পদধ্বনি তুলে সে এগিয়ে গেল। তরির মুখ সোজা নিচে হাঁটু গেড়ে বসে কিছুক্ষণ অপলকভাবে চেয়ে রইল। হুট করে উঠে দাঁড়ালো। তরি যেন টের না পায় এমন আলতো করে তাকে কোলে তুলে নিল। তরির শরীরটা কেমন তুলোর মতো নরম। মধ্যরাতে তরিকে স্পর্শ করে তার গলা শুকিয়ে এলো। হাত পা মৃগী রোগীদের মতো ঠকঠক করে কাঁপতে শুরু করলো। অবস্থা বেগতিক দেখে এক প্রকার দৌড়ে সে রুমে ঢুকে তরিকে বিছানায় শুইয়ে দিল। এই মেয়ে সাংঘাতিক। এর একটু স্পর্শ তাকে এলোমেলো করে দিবে, তার চরিত্রে কালিমা লেপন করবে। না, এর থেকে দূরে থাকতে হবে। বিড়বিড় করে গানের লিরিক্স উল্টো করে জপতে জপতে নির্ঝর ওয়াশরুমে ঢুকল। ভেজা হাত মুখ মুছে নির্ঝর বিছানার দিকে এলো। কাছাকাছি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তরির মুখের দিকে চেয়ে রইল। তরির প্রতিটা শিরা উপশিরা গুনে যাচ্ছে যেন। তার হুঁশ ফেরে তরির হালকা নড়চড়ে। ধরা পড়ার ভয়ে দ্রুত সুইচ টিপে রুম অন্ধকার করে। তরির নড়চড়ে থামতে আলাদা সুইচে চাপ দিল। সঙ্গে সঙ্গে হালকা নীল শেডের মসৃণ আলোতে ভরে যায় সম্পূর্ণ রুম। নির্ঝর গুটি গুটি পায়ে আবার বিছানার দিকে এগিয়ে গেল। নিঃশব্দে তরির পাশে শুয়ে পড়ে সে। হাত দুটো বুকে ভাঁজ করে পা টান টান করে। এতটা নিশ্চুপ হয়ে থাকে যেন ভাইবা বোর্ডে বসে আছে, আর তার সামনে 3-4 জন জেনারেল টিচার চেয়ে আছে। শ্বাস নিতে ভুলে গেছে যেন। আচমকা সে এক লাফে উঠে বসে পড়ল। বুক ভরে টেনে শ্বাস নিয়ে তরির দিকে তাকালো। তরির স্রোতহীন শান্ত নদীর মতো স্নিগ্ধ আর অতল রূপ দেখে বুকের ধুকপুকানি বেড়ে গেল। দুচোখে এসে ভর করল সমস্ত রাজ্যের মায়া।
সে ঝুঁকে পড়ে তরির নিকটে এলো। তরির খুলে রাখা ঘন চুলে হাত বোলালো, মুখে আলতো করে হাত ছুঁইয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, তরি রানী, আমার একলা রাজ্যের রানী, আমার রাজ্যের রানী হয়েও আমার একটু খোঁজ কেন রাখো না তুমি? আমার অবাধ্য মনটাকে একটু শাসনে রাখতে পারো না? পারো না আমার অসুস্থ মনকে সুস্থ করতে, এই জীর্ণ শীর্ণ আমিকে জীবন্ত করতে? তোমায় ভাবতে ভাবতে, শুধু তোমার ছবি স্মৃতিপটে আঁকতে আঁকতে, শুধু তোমার অপেক্ষা করতে করতে আমার মনটা যে অসুস্থ হয়ে গেছে ভীষণ। আমার এই অসুস্থ মনের দায়ভার কে নেবে রানী? নেবে তুমি? নেবে না? আমার রাজ্যের রানী, কাছে আসো না তুমি, পা রাখো না আমার একলাপরির ভালোবাসার রাজ্যে। কথা দিলাম পুরো রাজ্য সামলাতে হবে না তোমার, তুমি শুধু আমায় সামলাবে, আমার অসুস্থ মনটার যত্ন নেবে, আমার ঘুণে ধরা হাড়ে নতুন প্রাণদান করবে, আর একটুখানি ভালোবেসে ছুঁয়ে দিবে, খুব কাছে থাকবে আমার। চোখের প্রতিটি পলক ফেলার পরে যেন তোমার মুখটা দেখতে পাই, শুধু তোমায় অনুভব করতে চাই। আসবে তো আমার রাজ্যে তরি রানী? নির্ঝর থামল। তরি বেঘরে ঘুমুচ্ছে। তার নিঃশ্বাসের প্রতিটা উত্তপ্ত কণা নির্ঝরের চোখে মুখে আছড়ে পড়ছে, অবাধ্য করে দিতে চাইছে ক্রমেই। সে তরির দুপাশে দুহাত রেখে আরো একটু ঝুঁকে গেল। তরির মুখে ফু দিয়ে মিহি সুরে বলল, তরি, তোমার ছোট্ট ভালোবাসার ডিঙি আমার ভালোবাসার ঘাটে ভিড়াবে একটু? কথা দিলাম এই সম্পূর্ণ আমিটাকে বিলিয়ে দিয়ে তোমায় অভ্যর্থনা জানাবো। নির্ঝরের গভীর রাতের প্রশ্নগুলো কোনো উত্তর নিয়ে এলো না। প্রশ্ন হয়েই রুমের সর্বত্র উত্তর খুঁজতে লাগলো। নির্ঝর ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তরির উপর থেকে সরে এলো। বিছানায় শুয়ে পড়তে সমস্ত শরীর নিস্তেজ হয়ে এলো। তার বড় বড় চোখ দুটো এখন ছাদের উল্টোপিঠ দেখতে ব্যস্ত। সে বেশ বুঝতে পারছে আজ রাতে তার ঘুম হবে না। তার কল্পলোকের মেয়েটি এভাবে পাশে শুয়ে থাকলে তার কিছুতেই ঘুম হবে না। সে ঘুরে আবার তরির দিকে তাকালো। ভেতরে কেমন দম বন্ধ করা অনুভূতি, ভালোবাসার কি অসহ্য যন্ত্রণা। সে হাঁসফাঁস করতে করতে আবার এক হাতে ভর দিয়ে তরির মুখের দিকে চেয়ে রইল। আবছা আলোতে সে বেশিক্ষণ তরির মুখপানে চেয়ে থাকতে পারল না। মস্তিষ্কে উল্টোপাল্টা হাজারো ভাবনা এসে জড়ো হচ্ছে। একের পর এক অনুভূতি যেন হৃৎপিণ্ডের দেয়াল ছিঁড়ে বের হতে চাইছে। সে বেশ বুঝতে পারছে অন্তত একটা চুমু না খেলে তার আজ রাতে ঘুম হবে না। খুব সাবধানে সে তরির দুপাশে হাত রেখে আবার কিছুটা ঝুঁকে এলো। কয়েক সেকেন্ড তরির সাজানো ঠোঁটের দিকে চেয়ে রইল। শুকনো ঢোক গিলে তরির বন্ধ চোখের দিকে চেয়ে মুখটা নিচু করতে আচমকা তরি ধপ করে চোখ খুলে ফেলল। নির্ঝর শুকনো ঢোক গিলে তরির বন্ধ চোখের দিকে তাকালো। মুখটা নিচু করে তরির মুখের কাছাকাছি আনতে আচমকা তরি ধপ করে চোখ খুলল। নির্ঝরের অনুভূতিগুলো যেন থমকে গেল, সাথে থমকে গেল সে। আবছা অন্ধকারে তার অক্ষিযুগল বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে নিজেকে উঁচু করে রাখা হাত দুটো ভেঙে পড়তে তরির বুকের উপর লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ তরি দুহাতে ঠেলে তাকে সরিয়ে দিল। এক লাফে বিছানায় উঠে বসে ঘুম চড়ানো কণ্ঠে বলল, কি করছেন কি? নির্ঝর খুব দ্রুত নিজেকে সামলে নিল, কথাও সাজিয়ে নিল। উঠে গিয়ে রুমের লাইট অন করে তরির দিকে এগিয়ে এলো। চিন্তিত কণ্ঠে বলল, তরি, তুমি ঠিক আছো? ঠিক থাকবো না কেন? কি করেছেন আমাকে? ধুর বোকামে, আমি কি করব? তুমি নিজেই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আচ্ছা, এই রোগটা কি তোমার বহু পুরনো? তরির চোখে মুখে চিন্তার ক্লেশ। সে নির্ঝরের দিকে চেয়ে রইল। মিনমিন করে বলল, কোন রোগের কথা বলছেন আপনি? কি রোগ সেটা আমিও বুঝতে পারছি না। ঘুমের মধ্যে তোমার প্রচণ্ড চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখি তুমি ভয়ে কাঁপাকাঁপি করছো। সেজন্য আমি কোলে করে রুমে নিয়ে আসলাম, কিন্তু রুমে এনে আরেক বিপদ দেখা দিল। তোমার পালস চলছিল না, শ্বাস নিচ্ছিলে না তুমি। তরির দুচোখে আতঙ্ক এসে ভর করল। সে নিভু নিভু স্বরে বলল, শ্বাস প্রশ্বাস চলছিল না আমার? না, সেজন্য আমি ভয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের চিন্তা করলাম। বিষয়টা যদিও আমার জন্য খুবই কঠিন ছিল, তবুও যান বাঁচানো ফরজ ভেবে করতে নিয়েছিলাম। কিন্তু ইটস আ মিরাকেল তরি, যেইমাত্র তোমার কাছাকাছি গেলাম সেইমাত্র তুমি সুস্থ হয়ে গেলে। থ্যাঙ্কস গড। তরি ভ্রু কুঁচকে নির্ঝরের দিকে চেয়ে আছে। তার অদ্ভুত চোখের দৃষ্টি বলে দিচ্ছে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে।
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে ঝুলে আছে। নির্ঝর একটা হাই তুলে বলল, মাঝরাতে এত নাটক কেন করছো? এভাবে তাকিয়ে থাকার কি মানে? আপনি মিথ্যে বলছেন তাই না? হাউ ফানি! মিথ্যে বলে আমার কি লাভ? তুমি কি ভেবেছ তোমায় চুমু খেতে নিয়েছিলাম আমি, তাও আবার লুকিয়ে? এটাই সত্য তাই তো? হাউ ফানি! তোমায় চুমু খাওয়ার জন্য তো আমার কোনো লুকোচুরির দরকার নেই। এই সহজ বিষয়টা বুঝো না কেন তুমি? বলে নির্ঝর 1 সেকেন্ড অপেক্ষা করল না, তরির মাথা চেপে ধরে ঠোঁটে সশব্দে চুমু খেল। 3 সেকেন্ডের ব্যবধানে তরির ভেতরে বড়সড় পরিবর্তন ঘটল। বাধা দেওয়ার অবকাশ পেল না, তার আগেই নির্ঝর উঠে দাঁড়িয়েছে। সে বিস্ময় মিশ্রিত চোখে নির্ঝরের দিকে তাকালো, কিন্তু নির্ঝর সম্পূর্ণ স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালো। তার দিকে ভুলেও তাকালো না। ট্রাউজারের পকেটে হাত গুছিয়ে ধীরে সুস্থে বের হয়ে গেল। সেই গমন পথের দিকে চেয়ে থাকতে থাকতে তরির চোখ দুটো ক্রমেই তীক্ষ্ণ হয়ে উঠল। দরজা বাইরে থেকে ভিড়িয়ে দিয়ে এক দৌড়ে সোফায় গিয়ে বসে পড়ল নির্ঝর। বুকের 2 ইঞ্চি নিচে পুরো দস্তুর ঝড় বয়ে যাচ্ছে। আনমনে ডান হাত ঠোঁটে চলে গেল। এক্ষুনি সে কি করল? এত সাহস কোথায় পেল সে? সে দুগালে হাত রেখে টেনে টেনে শ্বাস নিল। নির্ঝর অফিস থেকে ফিরল সন্ধেবেলা। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে রান্নাঘরে উকি দিল। তার মাকে দেখতে পেল, ডেকচিতে পানি বসিয়েছে। সে মায়ের আঁচলে ঘরমাক্ত মুখটা মুছে ডাক দিল, মা। তার মা নাহিদা বেগম ছেলের দিকে চেয়ে বললেন, এতক্ষণে আসার সময় হলো? এতদিন ছুটিতে ছিলাম না, সেজন্য আজ একটু বেশি কাজ জমেছিল। এর মধ্যে কেটে গেছে 1 সপ্তাহ। এই সময়টাতে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। শুধু নির্ঝর তার অফিসে জয়েন্ট করেছে, আর সিলেট থেকে তার ভাইসহ বাবা মা ফিরে এসেছে। নির্ঝর 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে বলল, নিনাত কি করে মা? ড্রয়িং রুমেই তো দেখলাম একটু আগে, তোরির সাথে গল্প করছিল। হয়তো রুমে এখন। ভালো কথা। শোন, তোরির বাবা ফোন করেছিল, ওর পড়াশোনার ব্যাপারে কথা বলল। বোর্ড এক্সামের বেশি দিন নেই। তোর বড় মাও বলল এই বিষয়ে। মেয়েটা তো গতবার ফেল করেছে, এবার তো পাশ করতে হবে নাকি? মায়ের কথা শুনে নির্ঝরের মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। তরি যে গত বছর ইন্টারের বোর্ড পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে তা সে অনেক আগে থেকে জানে। তবুও মায়ের মুখে শুনে হাসি পেল। সে বিদ্রুপ করে বলল, মা, তোমার বৌমা এত বোকা কেন? সারা জীবন আমি টপ রেজাল্ট করে এসেছি, আর আমার বউ কি না কমার্স থেকে ইন্টারে 3 সাবজেক্টে ফেল করেছে? মেনে নেওয়া যায়? নাহিদা বেগম মুখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন, চোখ মুখ শক্ত করে বললেন, খবরদার, বৌমাকে অপমান করবি না। একবার ফেল করেছে তো কি হয়েছে, এবার ইমপ্রুভ দিবে, অনেক ভালো রেজাল্ট করবে নিশ্চয়। তুই শুধু গ্রাম থেকে বই আনার ব্যবস্থা কর। নির্ঝরের মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। কত সহজে তার বাবা মা তরিকে মেনে নিয়েছে। তার বাবা মায়ের এমন সুন্দর মন মানসিকতার জন্যই সে অনেকটা একা একা এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে এক পলক দরজা দিয়ে ড্রয়িং রুমে তাকালো। তরিকে চোখে পড়ছে না। শার্টের উপরের বাটন খুলে দিয়ে সে বলল, মাগো, তরিকে পড়াবে কে? আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, কমার্সের স্টুডেন্ট কিভাবে পড়াবো? তুই পড়াবি কেন গাধা? আমি পড়াবো। আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তোর মনে নেই? আমি পড়াবো ওকে। প্রয়োজনে কোচিং সেন্টার ভর্তি করিয়ে দিব। নিনাদ যেভাবে পড়ছে ও সেভাবেই পড়বে। যা, ফ্রেশ হয়ে নে। নির্ঝর মাকে জড়িয়ে ধরে রান্নাঘর থেকে বের হলো। তার মা ঢাকার একটা প্রাইভেট হাই স্কুলে শিক্ষকতা করেছে দীর্ঘদিন। সে অফিসে জয়েন্ট করার পর থেকে মাকে আর চাকরি করতে দেয়নি। নিজের রুমে ঢোকার আগে নির্ঝর তার ছোট ভাই নিনাদের রুমে উকি দিল। নিনাদ এবছর 9ম শ্রেণীতে উঠেছে। এর মস্তিষ্ক অবিকল তরির মতো, টেনে টুনে জিএসসি পাশ করেছে। তুই আবার গল্পের বই হাতে নিয়েছিস? নির্ঝরের আচমকা আক্রমণে নিনাদ এক লাফে উঠে বসল। হাতে ধরে রাখা ইংরেজি সাহিত্যের বইটা পিছনে লুকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করল। ভাঙা ভাঙা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, বই কোথায় দেখলে ভাইয়া? আমি তো নোটবুক পড়ছিলাম। নোটবুক? আজকাল হেনরি রাইডার হ্যাগার্ট নামের বিদেশি লেখকও দেখছি নোটবুক লিখে, তাও আবার 9ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। হাউ ফানি! বইটা বের কর। থাক না ভাইয়া। এক চর খাবি। বই দে। তুমি একটা অশান্তি ভাইয়া। বই দে আগে। তোর আর তোর ভাবির মস্তিষ্ক ধুয়ে গোবর মুক্ত করে তারপর মাথায় পুনরায় সেট আপ করতে হবে। নিনাদ মুখ শক্ত করে বালিশের নিচ থেকে বইটা টেনে বের করল। তার বড় ভাইয়াকে কখনো সাহিত্যের বই পড়তে দেখেনি।
মাঝে মধ্যে অ্যাস্ট্রোনমির বই হাতে দেখে, এই যা। নিচে না পড়ুক তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই। তার আফসোস একটা জায়গা, সেটা হলো তার ভাই তাকেও গল্পের বই পড়তে দিতে চায় না, সাহিত্যের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। বইটা নির্ঝরের হাতে তুলে দিয়ে নিচু স্বরে বলল, বিয়ে করেছ, এবার তো একটু সাহিত্যের বই পড়ে রোমান্টিক হওয়ার চেষ্টা করো। নির্ঝরের কানে সম্পূর্ণ অংশ পৌঁছল না। সে বইটা ছিনিয়ে হাতে নিল। বইয়ের নামটার দিকে ফিরেও তাকালো না। এক হাতে শার্টের বাটন খুলতে খুলতে রুমে ঢুকলো। রোজকার মতো আজও তরি আয়নার সামনে বসে আছে। নির্ঝর দরজার আড়াল থেকে কিছুক্ষণ তরির দিকে চেয়ে রইল। আর তার তরির সম্পর্কটা আগের মতোই আছে। সে তরিকে সময় দিচ্ছে নিজেকে গুছিয়ে তোলার। জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়ার ইন্টেনশন তার মধ্যে কোনো সময়ই ছিল না। একই বিছানায় শুয়েও মাছের কোলবালিশটা যেন যোজন যোজন দূরে রেখেছে দুজনকে। সে চাইলেই কোলবালিশটা সরিয়ে ফেলতে পারে, কিন্তু সরাচ্ছে না। তরির অপেক্ষায় আছে। যেদিন তরির চোখের দৃষ্টি ভালোবাসায় পরিপূর্ণ হবে, তরির মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করতে সক্ষম হবে, সেদিন তরি নিজে থেকে কোলবালিশ সরিয়ে তার কাছে আসবে। সেদিনের অপেক্ষা। একটা দীর্ঘশ্বাস লুকিয়ে সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। হাতের বইটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, সব সময় আয়নার সামনে বসে থেকে কি হবে? পড়াশোনার নাম গন্ধ নেই। তোমার উপর থেকে যে স্টুডেন্ট তকমাটা এখনো যায়নি, তা কি বেমালুম ভুলে গেছো? তরি কিছুটা চমকে উঠল। সত্যি তো, সে তো এখনো পড়াশোনা করছে, কিন্তু এটা ভেবেছিল যে তার বিয়ে হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আর পড়তে হবে না। সে উঠে দাঁড়িয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের উন্মুক্ত বুকের কিছু অংশ নজরে পড়তেই চোখ সরিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে বলল, আমাকে এখনো পড়তে হবে? মানে বিয়ের পরও? কেন? তুমি বিয়ের পর পতি সেবায় নিজেকে বিলীন করে দিয়েছো যে বিয়ের পর পড়তে পারবে না? হাউ ফানি! দেখুন, কথায় কথায় হাউ ফানি করবেন না, সব জায়গায় মানায় না। ওটা আমার মুদ্রা দোষ। এখন কাজের কথায় আসো। গ্রাম থেকে বই খাতাপত্র আনার ব্যবস্থা করছি। 2-1 দিনের মধ্যে পড়াশোনা শুরু করবে। এবার ফেল করলে কিন্তু ডিভোর্স দিয়ে দিব। নির্ঝর কপাল কুঁচকে তরির দিকে তাকালো। তরির মুখের উজ্জ্বলতা তার চোখ এড়ালো না। তরির সেই মুখভঙ্গি লক্ষ্য করে ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। হালকা করে তরির সদ্য বিরুনি করা চুল টেনে ধরে কাছে নিয়ে এলো। চোখে চোখ রেখে টেনে টেনে বলল, তারপর তৃতীয়বারের মতো আবার আমিই বিয়ে করব। তরির ব্যঙ্গাত্মক কথার ভঙ্গি কানে যেতে নির্ঝর এক হাতে তার কোমর চেপে ধরে আরো একটু কাছে নিয়ে এলো। চোখ সরু করে বলল, হাউ ফানি! কবুল বলবে না মানে? তুমি সহ তোমার 14 গোষ্ঠীকে কবুল বলানোর ক্ষমতা এই নির্ঝর শাহরিয়ার রাখে। তরিনানি, তুমি এখন আমাকে চিনলে না। সো স্যাড। সারুন, আপনার গা দিয়ে গন্ধ। গন্ধ? নির্ঝর নিচের শার্ট একবার শুকে তরির গলার কাছে মুখ নিয়ে লম্বা করে শ্বাস টেনে নিল। তরির জমে পাথর হয়ে গেল। নিজেকে ছাড়ানোর জন্য নির্ঝরের বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। নির্ঝর উল্টে হাতটা এক হাতে বুকে চেপে ধরে বলল, তোমার গায়ের গন্ধ থেকে বেশি নয়। তুমি যে টানা 7 দিন শাওয়ার নাও না। ছি, কি মিথ্যুক আপনি! একবার শুধু 2 দিন গোসল করছিলাম না, আর আপনি 7 দিন বানিয়ে দিলেন। জোর না করলে তো আরামসে 7 দিন হয়ে যেত। এই ছাড়ুন তো আপনি। তরির অস্থিরতায় ডুবে থাকা মুখের দিকে পলকহীন চোখে নির্ঝর চেয়ে রইল। ঠোঁটের কোণে স্মিত হাসি ধরে রেখে বাম হাতটা উঁচু করে তরির মুখে হালকা করে ছুঁয়ে দিল। তার স্পর্শ পেতে তরির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বুকের কাছে শার্ট আঁকড়ে ধরল। নির্ঝর মুচকি হেসে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে তাকে ছেড়ে দিল। ঠোঁট সরু করে শব্দ সৃষ্টি করতে করতে আলমারির দিকে এগিয়ে গেল। কয়েক সেকেন্ড খুঁজে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকলো। নির্ঝর ওয়াশরুমে ঢুকতেই তরি ধপ করে ফ্লোরে বসে পড়ল। নিজের বোকামিতে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। কি বজ্জাত ছেলে! তার মাথার সব নতুন অনুভূতি ছাপিয়ে একটা শব্দই ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, ছেলেটা আস্ত একটা বদের হাড্ডি। তার ভাবনার সুতোয় টান পড়ল নির্ঝরের কণ্ঠে। ঝরঝরে গলায় ওয়াশরুম থেকে বলা শুরু করছে, তরি, কড়া করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। সুগার কম, মিষ্টি বেশি। সাথে 1 চামচ গাঁজা মিশিয়ে দিস তরি। বিড়বিড় করে নিজেই নিজেকে শোনালো তরি। শাড়ির আঁচল ঠিক করে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দরজার দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হলো। ভেজা চুলে বার কয়েক নাড়া দিয়ে ওয়াশরুম থেকে বের হলো নির্ঝর। আর চোখে রুমে নজর বুলিয়ে দেখলো তরি নেই।
হাতের টাওয়েলটা কাঁধে ঝুলিয়ে সে সেন্টার টেবিল থেকে চায়ের কাপটা তুলে নিল। ব্যালকনির দিকে তাকিয়ে তাতে একটা চুমুক দিল। আবছা অন্ধকারে ব্যালকনির কাঁচ মারিয়ে তরির জাম রঙের শাড়ির নজরে এলো তার। হালকা বাতাসে শাড়ির আঁচল দোল খাচ্ছে। চায়ের কাপে আর এক চুমুক দিয়ে সে ব্যালকনির দিকে পা বাড়ালো। তরির পিছনে নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নির্ঝর। তরি আজও টের পেল না, হয়তো গভীর কোনো ভাবনায় ডুবে আছে। এই মেয়ে যে কোনো কিছু ভাবতে বসলে দিন দুনিয়া ভুলে যায় তা অজানা নয়। সে পাশ কাটিয়ে তরির কানের কাছে ফু দিল। তরি দ্রুত ঘাড় ঘুরিয়ে নির্ঝরকে দেখে ফোটো বেলুনের মতো চুপসে গেল। তার নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। নির্ঝরের কাছে তার দুর্বলতা প্রকাশ করা যাবে না, তাকে কিছুতেই কাবু হওয়া যাবে না। দৃষ্টির সম্মুখে নিবদ্ধ করে সে একটু সরে গিয়ে দাঁড়ালো। ওপাশে এতক্ষণে গাঢ় ছায়া নেমে গেছে। সূর্য তার সারাদিনের কর্মব্যস্ত জীবন গুটিয়ে নিয়ে আকাশের বুকে তলিয়ে গেছে। গাঢ় অন্ধকারে ঢেকে গেছে রাতের ঢাকা। সেই অন্ধকারে দৃষ্টি মেলে পরপর কয়েক চুমুক দিয়ে নির্ঝর চায়ের কাপ খালি করল। তরির দিকে শূন্য পেয়ালা বাড়িয়ে দিয়ে বলল, কাপটা ধরো। তরি অন্যমনস্ক হয়ে চায়ের কাপ ধরতেই সেটা ঠাস করে হাত থেকে পড়ে গেল। বিকট একটা শব্দ হয়ে সেটা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তরি চমকে নির্ঝরের মুখের দিকে তাকালো। ভয়ার্ত চোখচোরা পালানোর পথ খুঁজছে যেন। নির্ঝর থমথমে মুখে এগিয়ে আসতে তরি প্রচণ্ড ভয় পেয়ে বলল, দুঃখিত, মাফ করবেন, আমি খেয়ালই ছিলাম না। নির্ঝরের উত্তরের অপেক্ষা না করে তরি দ্রুত নিচু হয়ে বসে পড়ল। কাপের ভাঙা টুকরোয় হাত রাখার আগেই নির্ঝরের তার হাত ধরে ফেলল। কপাল কুঁচকে বলল, শুধু শুধু মাফ করতে যাব কেন? আমি বারবার এত মহান হতে পারবো না। ভুল করেছ, এর শাস্তি পাবে। কি? সামান্য একটা কাপ ভাঙার জন্য আমায় শাস্তি দেবেন? হাউ ফানি! কেন দিব না? আজ কাপ ভাঙবে, কাল প্লেট ভাঙবে, পরশু ড্রেসিং টেবিল ভাঙবে, তরশু আমার মন ভেঙে অন্য আশিকের সাথে চলে যাবে। তা তো হতে দেয়া যায় না। আপনি এমনভাবে বলছেন যেন ইচ্ছাকৃতভাবে কাপ ভেঙেছি। ইচ্ছা অনিচ্ছা দিয়ে আমার আসে বা যায় না। তুমি কাপ ভেঙেছ, শাস্তি স্বরূপ আমার রাতের খাবারটা রুমে নিয়ে আসবে এবং আমায় নিজ হাতে খাইয়ে দিবে। তরির চোখ উল্টে নির্ঝরের দিকে তাকালো। তার ক্রুদ্ধ নয়ন জানিয়ে দিচ্ছে যে শাস্তিটা তার পছন্দ হয়নি। নির্ঝর তার হাত ছেড়ে দিতে সে হনহনিয়ে রুমের ভেতর ঢুকে গেল। সে চলে যেতেই নির্ঝর মুচকি হেসে কাপের ভাঙা টুকরোগুলো একত্রে করল। সাবধানে উঠিয়ে ময়লার ঝুড়িতে ফেলল। নিন, হা করুন। এত বড় ধামড়া ছেলেকে নাকি তুলে খাওয়াতে হবে? বলি, হাতের আঙুল কি খসে পড়েছে? ভাতের দানা ধরতে পারছেন না? নির্ঝর আধশোয়া থেকে শটান হয়ে বসল। তরির বিরক্তিতে ভরপুর মুখের দিকে চেয়ে কাঠগলায় বলল, এই, তুমি এভাবে বলছো কেন? তোমার সাহস দেখছি তো আলোর সমবেগে বেড়ে চলেছে। নিন, এবার বড় করে হা করুন। নির্ঝর তরির গাল টিপে ধরে বলল, এইভাবে হেসে হেসে কথা বলবে আমার সাথে ডিঙি রানী, মনে থাকবে? তরির মাথা পেছন দিকে নিতে নির্ঝর হাত সরিয়ে নিল। এক পলক প্লেটের দিকে চেয়ে জুৎসই বসে পড়ল। দুহাতের তালু একত্রে করে ঘষতে ঘষতে বলল, তুমি খেয়েছো? খেতে দিলেন কই? এমন তাল গাছকে তুলে খাওয়ানোর হুকুম পড়েছে আমার ওপর। ভাত কি আর গলা দিয়ে নামবে? আশ্চর্য, এমনভাবে বলছো কেন তুমি? এতটা রিয়েক্ট করছো যেন তোমার হাতে না খেলে আমি মরে যাব। জীবনে হাত ধুয়েছো ভালো করে? তোমার অপরিষ্কার হাতে খেয়ে নিশ্চিত আমার ডায়রিয়া হবে। নেহায়েত আমি পাতলা পায়খানা বানিয়ে কয়েকদিন অফিসের ছুটি কাটাতে যাচ্ছি বলে তোমার হাতে খাওয়া। ছি, খাবার সামনে নিয়ে কি ধরনের কথাবার্তা? তুমি তো শুরু করলে। কি? আমি কখন শুরু করলাম? শুরু করনি? এবার তাহলে শুরু করো। ভাতের লোকমা মুখে দাও। নির্ঝর হাঁ করতে তরি ছোট্ট করে ভাতের লোকমা মুখে পুরে দিল। নির্ঝর বালিশের তলা থেকে ফোন বের করে স্ক্রল করা শুরু করলো। সে বেশ আয়েশ নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এদিকে তরির খাওয়াতে গিয়ে হিমশিম অবস্থা। কাউকে খাইয়ে দিয়ে অভ্যেস নেই। নির্ঝরের মুখে খাবার তুলে দেওয়ার সময় প্রতিবার মুখের চারপাশে ছড়িয়ে যাচ্ছে। ভেবেছিল নির্ঝর হয়তো ধমক দিবে সেজন্য, কিন্তু না, প্রতিবার মুখে খাবার নেওয়ার পর নিজেই টিস্যু দিয়ে মুখ মুছে ফেলছে। কয়েক লোকমা খাওয়ার পর নির্ঝর তৃপ্তির ঢেকুর তুলে বলল, ডিঙি, এখান থেকে খেয়ে নিতে পারো। তোমার মতো পাষাণ নই আমি। তাছাড়া এত ভাত একা খেতে পারবো না আমি। চুপচাপ খেতে থাকুন, নইলে তুলে আছাড় দিব। শেষের বাক্যটি ক্ষীণস্বরে বলল তরি। নির্ঝরের কানে কানে পুরোপুরি পৌঁছল না। সে মুখের খাবারটুকু গিলে বলল,
আচারটাই কিছু বলছিলে মনে হয়। তেমন কিছু না, নিজেকে নিজে আছাড় দেওয়ার কথা বলছিলাম। তুমি না পারলে আমায় হুকুম করতে পারো, আচার দিয়ে দিব। তরি আর কথা বাড়ালো না, চুপচাপ নির্ঝরের মুখে খাবার তুলে দিল। আরও কয়েক লোকমা খেয়ে নির্ঝর হাত দিয়ে ইশারা করে না করলো। সে আর জোর করলো না, প্লেটটা নামিয়ে রেখে পানির গ্লাস এগিয়ে দিল। নরম সুরে বলল, ভাবছিলাম কি, অনেক দিন তো হলো, একবার সিলেট থেকে ঘুরে আসলে হয় না? মা বাবাকে অনেকদিন হলো দেখি না, আমার ছোট ভাইটাকেও দেখি না। নির্ঝর পানি খাওয়ার ফাঁকে ফাঁকে তরির মুখভঙ্গি লক্ষ্য করল। বড় মায়ের সাথে কথা বলে রেখেছে সে, তরিকে এখনই গ্রামে নিয়ে যাওয়া যাবে না। পুরনো ভূত মাথাছাড়া দিয়ে উঠতে পারে, তাছাড়া আশিকও নতুন করে বিপদ ডেকে আনতে পারে। পানির গ্লাস নামিয়ে রেখে বলল, আগামীকাল বড় মা সহ তোমার বাবা মা ভাই সবাই ঢাকা আসছে তোমাকে দেখার জন্য। এদের ছাড়া অন্য কাউকে দেখতে চাও? যাকে দেখতে চাইবে তাকেই তোমার চোখের সামনে হাজির করব, শুধু তোমার 2 মাস 27 দিনের ভালোবাসার আশিক ছাড়া। কথায় কথায় আমার আশিক করবেন না। দিনের মধ্যে যতবার আশিকের নাম নেন মনে হয় আশিকের সাথে 2 মাস 27 দিন আমি নই। আপনি প্রেম করেছেন। আমার রুচি এত থার্ড ক্লাস না। তরি কথার পিঠে কথা খুঁজে পেল না। আপাতত তার মন ভালো হয়ে গেছে এটা ভেবে যে সবাই আগামীকাল ঢাকা আসছে। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঔষধপত্রের ব্যাগটা নির্ঝরের পাশে রাখল। গ্লাসে নতুন করে পানি ঢেলে দিয়ে প্লেট হাতে নিয়ে উঠে দাঁড়ালো। কয়েক পা গিয়ে আবার থেমে গেল। নির্ঝরের দিকে তাকিয়ে প্রসন্ন হেসে বলল, আপনার বাবা মা এত ভালো মানুষ কেন? দেখতে হবে না বাবা মাটা কার। এখন চটজলদি ডিনার শেষ করে রুমে আসো তো, আমার মাথা ব্যথা করছে। চুল টেনে দিবে। আগামীকাল একবার ডক্টরের কাছে গিয়ে মাথা সেলাই খুলতে হবে। তরি দরজার দিকে যেতে যেতে বলল, আপনি কি নিশ্চিত ছোটবেলায় কুড়িয়ে নিয়ে এসেছিল? সোফায় বই খাতা গুছিয়ে রেখে তরি লম্বা একটা হাই তুলল। প্রচুর ঘুম ঘুম পাচ্ছে। ড্রয়িং রুমের সদর দরজার উপরে রাখা দেয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠল সে। রাত 12টার বেশি বাজে। এত রাত হয়ে গেছে! এক লাফে উঠে রুমের দিকে পা বাড়ালো সে। ডিনারের পর থেকে সে শাশুড়ি মায়ের কাছে পড়াশোনা করেছে। মাঝে আধা ঘন্টার মতো টেলিভিশন দেখেছিল দুজন। তারপর শাশুড়ি মা পড়া দিয়ে গিয়েছিল, সেগুলোই সে এতক্ষণ ভর বিড়বিড় করে মুখস্থ করছিল। তার বিয়ের সময়সীমা 2 মাসের কাছাকাছি, অথচ মনে হয় না এত দিন হয়ে গেছে। মনে হয় এই তো সেদিন রাত্রের কথা। এই 1.5 মাসে সে একবারও গ্রামে যায়নি। 2 বার তার বাবা মা ভাই বেড়াতে এসেছিল, 2 বার ফুপা ফুপি এসেছিল। তাছাড়া রোজ সবার সাথে ফোনে কথা হয়। সত্যি বলতে সে গ্রামকে ততটা মিস করে না। ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসা, দুপুরের দিকে শাশুড়ি মায়ের কাছে পড়া দেওয়া, সন্ধ্যার সময় উকিঝুঁকি মেরে নির্ঝরের অফিস থেকে ফেরার অপেক্ষা করা, নিনাদের সাথে অবসরে লুডো খেলা, আবার রাতের বেলা পড়া শেষ করে ঘুমানো তার নিত্য রুটিন। রাতের পড়াটুকু সে নিজের রুমে বসে শেষ করে। নির্ঝরের হুকুম এটা, সে যতক্ষণ বাসায় থাকবে তার সামনে বসে পড়তে হবে। ব্যাপারটা তার জন্য ভীষণ লজ্জাকর। প্রতিবার নির্ঝরের চোখে চোখ পড়তেই লজ্জায় চুপসে যায় সে। কিছুটা ভয়ে ভয়ে তড়ি ভেরানো দরজা সরিয়ে ভেতরে ঢুকল। ডিনার শেষে নির্ঝর রুমে তাড়াতাড়ি ফিরতে বলেছিল, অথচ সে কিছুটা ইচ্ছাকৃতভাবে দেরি করেছে। নির্ঝরের সামনে না পড়ে ড্রয়িং রুমে পড়তে বসেছিল। দরজার ছিটকানি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তড়ি। নির্ঝরকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে। লাইট অন রেখেই বিছানার দিকে এগিয়ে এলো সে। নির্ঝর ডান কাত হয়ে শুয়ে আছে। তার ভারী নিঃশব্দের শব্দ কেমন নিস্তব্ধতার সুর তুলে যাচ্ছে। তড়ি নিচু হয়ে নির্ঝরের আঘাতের জায়গাটা পরখ করল। ক্ষত সেরে গেছে। সেলাই দেওয়ার সময় এখান থেকে কিছু চুল কেটে ফেলা হয়েছিল, সেগুলো আবার বড় হচ্ছে। সে সরে দাঁড়ালো, বিছানা ঘুরে নিচের জায়গায় এসে শুয়ে পড়ল। প্রায় তার সমান কোলবালিশটা নির্ঝর আগে থেকে মাঝখানে দিয়ে রেখেছে। নিজের জায়গা উবু হয়ে শুয়ে সে নির্ঝরের দিকে চেয়ে রইল। কি অদ্ভুত মেয়েদের জীবন! সে যে এতগুলো দিন হলো সম্পূর্ণ অপরিচিত একটা বাসায় অপরিচিত মানুষদের সাথে রয়েছে, তবুও বাবা মা কত নিশ্চিন্তে রয়েছে। সর্বোপরি সে অপরিচিত একটা ছেলের সাথে এক রুমে এক বিছানায়। কোলবালিশের উপর দিয়ে নির্ঝরের দিকে এগিয়ে গেল তড়ি। ঘুমের মধ্যে কি সুন্দর লাগে ছেলেটাকে! এত সুদর্শন একটা ছেলে তার বর ভেবে মাঝে মাঝে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। সে কিছুদিন হলো লক্ষ্য করেছে, একমাত্র এই মানুষটার কথা মনে হলে তার বুক ধুকপুক ধুকপুক করে। ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। শরীরে অন্যরকম শিহরণ বয়ে যায়।
কিন্তু সে বুঝতে পারে না এই মানুষটা তাকে পছন্দ করে কিনা বা আদেও ভালোবাসে কিনা। সব সময় কেমন ধমকের মধ্যে রাখে, অথচ ফুপি বলেছে এক একজনের ভালোবাসা প্রকাশের ধরন এক এক রকম, তাই বলে ধমকে ধমকে কেউ কারো ভালোবাসা প্রকাশ করে? ডান হাতটা বাড়িয়ে তরি নির্ঝরের গাল স্পর্শ করল। এই মানুষটার একটুখানি স্পর্শে তার ভেতরে ঝড় বয়ে যায়। রাতের বেলা পড়ানোর ফাঁকে ফাঁকে যতবার নির্ঝরের আঙুলে আঙুল রাখে, ভুলবশত হাতে ছোঁয়া লাগে বা খাতা দেওয়া নেওয়ার সময় হালকা ছুঁয়ে দেয়, তখন তার ভেতরে ওলটপালট হয়ে যায়। হৃৎপিণ্ড যেন বুক ছিঁড়ে বের হয়ে আসতে চায়। কতটা কষ্টে নিজেকে আড়ালে রাখে তা একমাত্র সেই জানে। নির্ঝরের মুখের সর্বত্র হালকা করে ছুঁয়ে দিয়ে চিবুকের কাছে এসে তরির হাতটা থেমে গেল। সামান্য ঝুঁকে নির্ঝরের আরও একটু কাছাকাছি গেল, প্রায় ফিসফিস করে বলল, আপনি এত অমানুষ কেন নির্ঝর শাহরিয়ার? কবে মানুষ হবেন আপনি? আচমকা তরির হাতের উপর নির্ঝর বাম হাত রাখল। তরির পিলে চমকে উঠল। নির্ঝরের দিকে চেয়ে দেখল চোখ বন্ধ। ঘুম চড়ানো কণ্ঠে নির্ঝর বলল, হাউ ফানি, এতগুলো বছর তো মানুষ ছিলাম আমি, আর মানুষ হতে চাই না, এবার বাবা হতে চাই। নির্ঝরের শেষের বাক্যটি কানে যেতে লজ্জায় কুঁকড়ে গেল তরি। মুখ দিয়ে একটা শব্দই বের করল, সেটা হলো ছি। নির্ঝরের হাতের তলা থেকে ডান হাতটা এক টানে সরিয়ে দিল। ঝটপট নিজের জায়গা শুয়ে কম্বল টেনে সম্পূর্ণ মুখ ঢেকে ফেলল। কি অসভ্য মানুষ! কিছু মুহূর্ত কেটে গেল, কিন্তু ওপাশ একদম নিশ্চুপ। তরির কপাল কুঁচকে গেল। নির্ঝর কি আবার ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে বাবা হবে? সে এক টানে মুখের উপর থেকে কম্বল সরালো। মাথা উঁচু করে নির্ঝরের দিকে চেয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নির্ঝর আগের মতো নির্বিকারভাবে ঘুমাচ্ছে। তবে কি এতক্ষণ ঘুমের মধ্যে কথা বলল? হয়তো। ধপাস করে আবার নিচের জায়গায় শুয়ে পড়ল তরি। বিড়বিড় করে নির্ঝরকে বকাঝকা করতে করতে চোখ বন্ধ করল। ওয়াশরুম থেকে বের হয়ে তরিকে ডাকল নির্ঝর। এখনো বেঘরে ঘুমোচ্ছে তরি। মাথার ভেজা চুলগুলো মুছে সে বিছানার দিকে এগিয়ে গেল। তরি বাচ্চাদের মতো পা ভাঁজ করে গুটিসুটি হয়ে শুয়ে আছে। তরির ঘুমানোর প্রতিটা ভঙ্গি নির্ঝরের মুখস্থ। কতক্ষণ পরপর তরি কাঁধ ঘুরে ঘুমের মধ্যে কতবার নড়াচড়া করে সব মুখস্থ তার। বিগত দিনগুলোতে রাত জেগে মন্ত্রমুগ্ধের মতো এসবই দেখে গেছে। তরি যেন তার এক হাত দূরে সযত্নে সাজিয়ে রাখা কোনো ফুলের বাগান, যে বাগান শুধু দেখার অধিকার আছে, ছুঁয়ে দেওয়ার অধিকার নেই। অধিকার নেই ভালোবেসে বুক পাঁজরে পিষে ফেলার। তরি, এই তরি। ক্ষীণস্বরে ডাকল নির্ঝর। তার ডাকে কপাল কুঁচকে গেল তরির, কিন্তু কোনো নড়চড় করল না। তরির গায়ের কম্বলটা হালকা করে টান দিয়ে নির্ঝর আবার ডাকল। তরি বিরক্তি নিয়ে ঘুম চড়ানো কণ্ঠে বলল, ঘুমোতে কিন্তু রাতে ঘুম হয়নি। তরি, উঠে পড়তে বসো। পারবো না। তরি, উঠে পড়ো, চর খাবে কিন্তু। তরি পিটপিট করে চোখ খুলল, আবার বন্ধ করে ভালো মতো নিজেকে কম্বলে পেঁচিয়ে ফেলল। টেনে টেনে বলল, আপনি এমন করেন কেন? একটু তো ঘুমিয়েছি। আপনার মাথার উপর উঠে তো আর নাচছি না। মাথার উপর উঠে নাচতে চাইলে নাচতে পারো, কিন্তু ঘুমাতে পারবে না। চুপচাপ সরে যান তো প্লিজ। নির্ঝর একটা নিঃশ্বাস ফেলল। তরির বোর্ড পরীক্ষা দোরগোড়ায়, বেশি দিন নেই আর। গতবারের মতো এবার ফেল করলে তো অবস্থা বেগতিক হয়ে যাবে। তাছাড়া এবার তার মা অনেক আগ্রহ নিয়ে পড়াচ্ছে। সেও ক্লান্ত হয়ে অফিস থেকে ফেরার পর আবার তরিকে সময় দিচ্ছে, জোর জবরদস্তি করে পড়াচ্ছে। ভালো রেজাল্ট করতে হবে তো। মাথার ভেজা চুল আর একবার ঝাড়া দিয়ে তরির মুখের দিকে ঝুঁকে পড়ল নির্ঝর। শীতল হাত দিয়ে তরির চিবুক স্পর্শ করতে এক লাফে উঠে বসল তরি। চমকে বলল, কি হয়েছে? কিছু হওয়ার আশা রাখো? তরি কপাল কুঁচকে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের স্নিগ্ধ চেহারার দিকে চোখ পড়তেই কুচকানো কপাল প্রসারিত হয়ে এলো ধীরে ধীরে। চোখে এসে ভর করল এক রাশ মুগ্ধতা। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। ফ্রেশ হয়ে পড়তে বসো, সকালবেলার পড়া স্মরণে থাকে। নির্ঝরের কণ্ঠে সংবিত ফিরে পায় তরি। ঘোর কাটতে ব্যস্ত হয়ে পড়ে ওড়না খুঁজতে। দিন বিশেক হলো সে শাড়ি পরা বাদ রেখেছে। শাশুড়ির কথায় থ্রি পিস পরে। নির্ঝর উঠে দাঁড়িয়েছে। বালিশের তলা থেকে ওড়না টেনে বের করে গায়ে চড়ালো তরি। হতাশ সুরে বলল, রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম আমি। তরির ঘুম চড়ানো প্রতিটি কথা নির্ঝরের বুকে গিয়ে বিঁধছে। কেমন মাতাল করা কণ্ঠ, কাছে ডাকার স্পষ্ট আহ্বান, কেমন সম্মোহিত সে কণ্ঠ। নির্ঝর দ্রুত তরির সামনে থেকে সরে গেল। নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আলমারির থেকে বেছে বেছে ড্রেস বের করে শক্ত গলায় বলল, পড়াশোনার ব্যাপারে নো গাফিলতি,
টপ রেজাল্ট করতে হবে তোমায়, মাথায় ঢুকিয়ে নাও। নিজের মাস্টার্সের পড়াশোনা বাদ দিয়ে তোমার পেছনে এমনি এমনি সময় নষ্ট করছি না, কিন্তু ফেল করলে হাড়গোড় ভেঙে ফেলবো। সময় নষ্ট করতে বলেছে কি আপনাকে? খোঁচা মেরে কথা না বললে থাকতে পারেন না আপনি? বেহায়া মানুষ। তরি রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমে ঢুকলো। সেদিকে তাকিয়ে নির্ঝর ছোট্ট করে শ্বাস টেনে চোখ বন্ধ করলো। কিছুদিন যাবৎ সে খেয়াল করছে তরির চোখ দুটো অন্য কিছু বলতে চায় তাকে। হাবভাব কেমন অস্থিরতায় পরিপূর্ণ। সে কিছুতেই তরির মন অন্যদিকে যেতে দিতে পারে না। কিছুদিন পর পরীক্ষা, এখন নতুন কোনো অনুভূতির সাথে পরিচয় ঘটানোর উপযুক্ত সময় নয়। তরির থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে তাকে, না হলে যখন তখন অঘটন ঘটে যাবে। তরি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলেও নির্ঝর ফর্মাল ড্রেস আপে অফিসের জন্য রেডি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এখন চুলে ব্রাশ করছে। ভেজা পাপড়ি মেলে আর চোখে সে নির্ঝরের প্রতিটি কাজ সূক্ষ্মভাবে পরখ করল। রাগ পড়ে গিয়ে ঠোঁটে অস্পষ্ট হাসির রেখা ফুটে উঠল। তার চাহনিরত অবস্থায় হঠাৎ করে নির্ঝর পেছন ঘুরে তাকালো। তরির চোখ দুটো স্ফীত হলো। সে চোখ সরানোর অবকাশ পেল না। নির্ঝর হালকা পায়ে তার দিকে এগিয়ে এলো। শার্টের হাতের বাটনটা লাগিয়ে তার সামনে এসে দাঁড়ালো। প্রসন্ন হেসে প্রশ্ন করল, কিছু বলবে তরি? তরির গলা শুকিয়ে এলো। এক মনে বলল, সামনের এই সুদর্শন পুরুষটিকে তোর অনেক কিছু বলার আছে। প্রায় সঙ্গে সঙ্গে আর একবার মন প্রতিবাদ করে উঠল, কিচ্ছু বলার নেই, মুখ খুলবি তো ধরা পড়ে যাবি চিরদিনের জন্য। দ্বিতীয় মনের গতিবিধি অনুসরণ করে তরি মুখ খুলল না, শুধু মাথা ডানে পায়ে নাড়িয়ে বোঝালো তার কিছু বলার নেই। তার চোখ আটকে গেল নির্ঝরের ভরাট চোখে। ঠোঁটের কোণে সব সময় স্মিত হাসি ঝুলে থাকে। তার দৃষ্টি অনুসরণ করে নির্ঝরের হাসি বিস্তৃত হলো। চট করে নিজের ডান হাতটা তরির মাথায় স্পর্শ করল। বার কয়েক মাথায় হাত বুলিয়ে বলল, মন দিয়ে পড়ালেখা করবে সারাদিন, সময় মতো খাবার খেয়ে নিও, আমি সন্ধ্যায় ফিরবো, আসি। তরির উত্তরের অপেক্ষা না করে নির্ঝর ঘুরে দাঁড়ালো। সেন্টার টেবিল থেকে ফাইলটা হাতে তুলে আর এক পলক আয়নায় নিজেকে দেখে শব্দহীন পদধ্বনি তুলে দরজার দিকে এগিয়ে চলল। তরির বুকের ভিতর কোথায় যেন জ্বলে পুড়ে গেল। চোখের মণিতে পানির অস্তিত্ব টের পেল। ইচ্ছে করলো এক দৌড়ে গিয়ে নির্ঝরকে পেছন থেকে জাপটে ধরতে। সে কি দৌড়বে? মানুষটিকে জড়িয়ে ধরে বলবে, আপনি যতক্ষণ বাসায় থাকেন না আমি বড্ড অভাববোধ করি আপনার। আপনি আশেপাশে থাকলে, কাছাকাছি আসলে নাম না জানা হাজারো অনুভূতিতে ভেসে যাই আমি। এমন কেন হয় আমার? ভেড়ানো দরজার পাল্লায় হাত দেওয়ার আগেই নির্ঝরের কানে ধূপধাপ পা ফেলার শব্দ এলো। অদৃশ্য দৃষ্টি দিয়ে সে যেন পেছনের দৃশ্যটা সম্পূর্ণ দেখতে পেল। বুকের ভেতর ধক করে উঠল তার। দ্রুত ঘুরে দাঁড়িয়ে ডান হাত সামনে শটান করে অস্ফুট স্বরে বলল, স্টপ দেয়ার। নির্ঝরের এক হাত সামনে এসে তরি দাঁড়িয়ে পড়ল। অদ্ভুত কোমল দৃষ্টিতে নির্ঝরের বাড়িয়ে রাখা হাতের দিকে নিষ্পলক চেয়ে রইল। নির্ঝর হাতটা গুটিয়ে নিয়ে বিরক্তির স্বরে বলল, লাফালাফি করছো কেন? তরির দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। সে যে নির্ঝরকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিল তা কি নির্ঝর বুঝে গেছে? বুঝতে পারলে বাধা দিচ্ছে কেন? এর একটাই উত্তর, নির্ঝর তাকে ভালোবাসে না। এই অমোঘ সত্যিটা আবিষ্কার করতে পেরে মুহূর্তে তার ভেতরটা বিষাদে ভরে গেল। দৃষ্টি নত করে বলল, আপনি যান। আমি এমনিতে যাব, কিন্তু তুমি ঠান্ডা মাথায় শুনে নাও, আমি যাওয়ার পর নাস্তা করে মনোযোগ দিয়ে দিয়ে পড়তে বসবে। তরি শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করল। গলার স্বরে কাঠিন্য ঢেলে বলল, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি যাওয়ার পর আবার লাফালাফি করবে, তা তো হতে দেয়া যায় না। তরি, কান খুলে শুনে রাখো, তোমায় ভালো একটা রেজাল্ট করতে হবে, না হলে কপালে অনেক দুঃখ আছে। আপনি কি আমার রেজাল্ট ধুয়ে পানি খাবেন? রেজাল্ট ধুয়ে যদি পানি বের হয় তাহলে আমি সেই পানিও খাবো, কিন্তু তোমাকে রেজাল্ট ভালো করতে হবে, মানে করতে হবে। নির্ঝর ঘুরে দাঁড়ালো। দরজার ছিটকানির দিকে তাকিয়ে হঠাৎ গলার স্বর উঁচু করে বলল, তোমার ন্যূনতম সেন্সটুকু নেই তরি? আমি ঢাকার পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাস্টার্সে অধ্যয়নরত, সাথে ফরেন এম্বাসিতে জব করছি, আর তুমি এখন পর্যন্ত কলেজে পাশ করে উঠতে পারোনি। বুঝো না তুমি আমাদের মধ্যকার গ্যাপটা? এতক্ষণে তরির চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে বলল, আপনার পা ধরে ঝুলে পড়েছিলাম যে আমায় বিয়ে করুন। না, ওটা করনি তুমি। ওই একটা জায়গা আমার উইক পয়েন্ট ভেবেছিলাম, তোমায় পড়াশোনা শিখিয়ে
আমাদের মধ্যকার শূন্যস্থান পূরণ করে ফেলবো। কিন্তু তুমি তো তুমি। নির্ঝর আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দরজা সরিয়ে বাইরে বের হয়ে এলো। নির্ঝর বের হয়ে যেতেই তরি রুমের ছিটকানি লাগিয়ে দিল। ফ্লোরে বসে কিছুক্ষণ অঝোর ধারায় কান্না করল। ভেবেছিল কোথায় এখন একটু ঘর সংসার করবে, কিন্তু নির্ঝর তো তাকে খোঁটা দিয়ে গেল। সে যে পড়াশোনায় সব দিক দিয়ে তার থেকে অনেক পিছিয়ে, তার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। অপমানে তরির কান্না দ্বিগুণ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, শয়তান জাহান্নামী ছেলে, ইন্টারে তোর থেকে ভালো রেজাল্ট না করলে আমি জীবনে ভাত খাবো না। অফিস শেষে নির্ঝর বাসায় ফিরল না, ফুটপাত ধরে হাঁটতে লাগলো। মন ভালো নেই তার। সকালবেলা একটু বেশি রুটলি ব্যবহার করে ফেলেছে তরির সাথে। তরির কাছে পার্সোনাল ফোনও দেয়নি যার সাহায্যে খোঁজ নেবে। সকাল থেকে তার মাথার মধ্যে সারাক্ষণ একটা জিনিসই ঘুরছে, তরি ঠিক আছে তো? একটা সেকেন্ডের জন্য মেয়েটার ভাবনা থেকে মুক্তি পেল না। সন্ধ্যা নেমে গেছে অনেক আগে, চারিদিকে রং বেরঙের আলো জ্বলে উঠছে। ঝিরিঝিরি বাতাস থাকা সত্ত্বেও কেমন যেন গুমোট আবহাওয়া, সাথে ভ্যাপসা গরম। নির্ঝর শার্টের ইন খুলে ফেলল, হাত ফোল্ড করে বুকের মাঝে দুটো বাটন খুলে দিল। মাথার চুলগুলো একবার নেড়েচেড়ে আবার হাঁটাই মনোযোগ দিল। হেঁটে অফিস থেকে একটু দূরে কফি শপে ঢুকল সে। ক্লান্ত শরীর ও মন দুটোই একটু সামলে নেওয়া দরকার। সামনের কয়েক টেবিল অতিক্রম করতেই কর্নারের দিকে একটা টেবিলে চোখ গেল তার। মোটামুটি স্বাস্থ্যের একটা মেয়ে বসে আছে। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। সে ঘুরে দাঁড়িয়ে কয়েক পা এগোতেই মেয়েলি একটা সুর তার নাম ধরে ডেকে উঠল। চোখ বন্ধ করে মনে মনে কয়েকটা গালি দিয়ে সে ঘুরে দাঁড়ালো। জোরপূর্বক গম্ভীর মুখে টেবিলটার দিকে এগিয়ে গেল। মেয়েটি অত্যন্ত খুশি হয়ে হাত নেড়ে বলল, হাই নির্ঝর, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। নির্ঝর তেমন আগ্রহ পেল না। মেয়েটি তার অফিসে কাজ করে, টিকিট ম্যানেজিং অফিসার। একটু গায়ে পড়ার স্বভাবের, একটু নয় অনেকটা বেশি। এই যে আকস্মিক দেখা হওয়ার মতো বিব্রত অবস্থাটা মেয়েটার জন্য প্লেজেন্ট সারপ্রাইজ হলেও তার জন্য সেটা মোটেও প্লেজেন্ট না। চেয়ার টেনে বসে পড়ল নির্ঝর। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যালো মিস। তাসপিয়া, তাসপিয়া নাম আমার, ভুলে গেছেন? মনে রাখিনি কোনোদিন, ভোলার প্রশ্নই আসে না। নির্ঝরের গা ছাড়া কথায় তাসপিয়ার মুখ কালো হয়ে গেল। নির্ঝরের এমন আচরণের সাথে পূর্ব পরিচিত বলে তেমন গায়ে মাখল না। কফির কাপে একটা চুমুক দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, কিছু অর্ডার করুন। তার প্রয়োজন হবে না, আমাকে উঠতে হবে এখন মিস। আমার বউ অনবরত ফোন করছে। বউ? আপনি বিয়ে করেছেন? এত অবাক হচ্ছেন কেন? আমি কি বিয়ে করতে পারি না? আমাকে কি ভিন গ্রহের প্রাণী মনে হয়? আমার উপর কি বিয়ে না জায়েজ? নাকি ভেবেছিলেন আমি কখনো বউ পাবো না? নির্ঝর উঠে দাঁড়ালো। তাসপিয়া আগোছালো দৃষ্টি মেলে কোনো রকমে বলল, আপনি বিয়ে করেছেন, অফিসের কাউকে জানাননি কেন? অফিসে জয়েন করার সময় তো কারোর সাথে চুক্তিবদ্ধ হইনি যে আমি বিয়ে করলে সবাইকে জানাতে হবে। ভালো থাকেন মিস, আমি যাই এখন। বুঝতেই পারছেন বউকে জমের মতো ভয় পাই। ছেলে হলে আমার ব্যাপারটা বুঝতেন। আসি। নির্ঝর হাত নেড়ে তাসপিয়ার থেকে বিদায় নিল। বড় বড় পা ফেলে কফি শপের বাইরে এলো। কিছু দূর এগিয়ে রিকশায় উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোনের লক প্যাটার্ন খুলতে তরির ঘুমন্ত মুখের ছবি ভেসে উঠল। ছবিটা জীবন ভাইয়ার বিয়ের আগের রাতে লুকিয়ে তুলেছিল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে মুগ্ধ নয়নে চেয়ে রইল জুম করা ছবিটার দিকে। এই একটা মুখ দেখে কখনো ক্লান্তি আসে না। বারবার, হাজার বার, প্রতিটা সেকেন্ড দেখতে ইচ্ছে করে। নির্ঝর বাসায় ফিরল রাত 9টার পর। ডোরবেল বাজাতে দরজা খুললেন তার মা। উদ্বিগ্ন স্বরে বললেন, আজ এত দেরি করলি কেন? ভার্সিটির এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল মা, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ভাত দাও তো মা এখন। শুধু হাতটা ধুয়ে ডাইনিংয়ে বসে পড়ল নির্ঝর। এক ফাঁকে জেনে নিল সবার ডিনার শেষ, তার মানে তরিও খেয়েছে। আর চোখে সে বার কয়েক নিজের রুমের দিকে তাকালো। খাবার বেড়ে দিতে দিতে নাহিদা বেগম বললেন, তরিকে বকাঝকা করেছিস পড়ার জন্য? হাউ ফানি, বকাঝকা করবো কেন? আরে আজ সারাটা দিন বই নিয়ে বসে আছে, কিছুতেই বই রেখে দিবে না। জোর করে সময় মতো খাইয়েছি, মানে পড়ার জন্য একেবারে জান দিয়ে দিচ্ছে মেয়েটা। সত্যি করে বলতো নির্ঝর, বকাঝকা করিসনি তো? নির্ঝরের ভেতরটা পুলকে ভরে গেল। তরি পড়াশুনো করছে ভেবে কিছুটা স্বস্তি পেল। আয়েশ করে ভাতের লোকমা মুখে পুড়ে খেল। স্মিত হেসে বলল,
আমি কিছুই বলিনি মা, হয়তো সুমতি ফিরেছে। চুপচাপ খা এখন। তোর বাবাকে গরম পানি দিয়ে আসি। আর তোরিকে পড়াশোনার জন্য ধমকাধমকি করবি না, মনে থাকে জানো। ঠিক আছে, মনে থাকবে মা। খাওয়া শেষে ভীত সন্ত্রস্ত হয়ে রুমে ঢুকলো নির্ঝর। নিঃশব্দে ছিটকানি লাগিয়ে ঘুরে দাঁড়ালো। রুমের পরিবেশ শোকতপ্ত আকাশের মতো বিষণ্ণ। নির্মল চোখ মেলে সে বিছানার দিকে তাকালো। সারা বিছানা বই খাতা নোটস ছড়িয়ে ছিটিয়ে রেখে তরি পড়ছে। বিড়বিড় করে কিছু একটা মুখস্থ করছে। দিন শেষে তরির মুখ দেখে মনে শান্তি ফিরে পেল। সে নিঃশব্দে তরির দিকে এগিয়ে গেল। তরির সামনে দিয়ে বার কয়েক পায়চারি করল। তরি চোখ তুলে তার দিকে তাকালো না পর্যন্ত। বাধ্য হয়ে নির্ঝর আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মিনিট পাঁচেকের ভেতর সে শুধু হাতে মুখে পানি দিয়ে বের হলো। টি শার্টের বুকের উপরের বোতামটা লাগিয়ে সে আবার তরির সামনে গিয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, বসার জন্য একটু জায়গা চাই আমার। তরি কোনো প্রত্যুত্তর করল না। কয়েকটা বই খাতা সরিয়ে নির্ঝরের বসার মতো জায়গা বের করলো। নির্ঝর তার মুখ বরাবর বসে পড়তে তরি কয়েকটা খাতা তার দিকে এগিয়ে দিল। নির্ঝরের দিকে তাকালো না। আগের থেকে বেশি মাথা নিচু করে বইয়ের পাতায় মনোযোগ দিল। নির্ঝর খাতাগুলো হাতে তুলে দেখল এগুলো হোমওয়ার্ক। ইংরেজি গ্রামারের উপর অনেকগুলো প্রশ্ন সে করতে দিয়েছিল। সেগুলো খাতা থেকে চোখ সরিয়ে সে গভীর মনোযোগে তরির দিকে তাকালো। কোমল স্বরে ডাক দিল, তরি। তরি পূর্বের ন্যায় কোনো উত্তর দিল না। আলাদা খাতায় কিছু লিখতে ব্যস্ত হয়ে পড়ল। তরির এই নিষ্পৃহ ভাব নির্ঝর নিতে পারল না। আরো দুবার ডাকলো, কিন্তু তরি যেন মিউট হয়ে গেছে। তরির নীরব আঘাতে বুকের ভিতর পুড়ে উঠল তার। সাথে চিনচিনে ব্যথা অনুভব করল সে। মনে মনে বলল, এত তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলে তরি রানী? আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না? অথচ আমায় দেখো, 7-7টা বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। শুধু তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছি। তোমার মুখে ভালোবাসি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। তোমার জন্য একজনের সাথে সম্পর্ক জেনেও মুখ ঘুরিয়ে নেইনি। আর তুমি আমার একটুখানি ধমকে আমার দিকে চোখ তুলে তাকাচ্ছ না? আমায় এক পলকের জন্য দেখছো না? এত সহজে বিমুখ হয়ে রইলে আমারও তো কষ্ট হয়। বুকের অতলে বিষণ্ণতার প্রচ্ছন্ন একটা রেস থাকলেও সে নিটোল বলিষ্ঠ কণ্ঠে বলল, লেখালেখি বাদ দাও তরি, আর পড়তে হবে না আজ, ঘুমিয়ে পড়ো। তরির মধ্যে ঘুমানোর কোনো ব্যস্ততা দেখা গেল না। আগের মতো নির্বিকারভাবে খাতায় লিখতে লাগলো। নির্ঝরের ভেতরটা বিষাদে ছেয়ে গেল। সে বেশ বুঝতে পারছে তরি আজ অন্তত পড়া ছেড়ে উঠবে না। অথচ তরির মুখটা কেমন শুকনো শুকনো। ঘুমিয়ে পড়া উচিত এখন। সে কাল বিলম্ব না করে সামনের দিকে এগিয়ে এলো একটু। খপ করে শক্ত হাতে তরির চলমান হাতটা ধরে বলল, বারণ করেছি না? আর পড়তে হবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। তরি নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। কয়েকবার মোচড়ামুচি করে ব্যর্থ হলো। চারপাশে নজর বুলিয়ে রক্তলাল চোখে নির্ঝরের দিকে তাকালো। চিবিয়ে চিবিয়ে বলল, হাতে ব্যথা পাচ্ছি। তরির লাল লাল দৃষ্টিতে চোখ পড়তে নির্ঝরের চোখ দুটো কোমল হয়ে এলো। হাতের বাঁধনে একটু আলগা করলো। ব্যথাতুর কণ্ঠে বলল, প্লিজ এবার ঘুমিয়ে পড়ো। তরির কি হয়ে গেল কে জানে। সে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। সারা দিনের রাগ, অভিমান, চাপা ক্ষোভ সব নির্ঝরের উপর উগলে ফেলল। সমস্ত শক্তি দিয়ে নির্ঝরের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলল, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমায় বোকা পেয়েছেন? যা নয় তাই বলবেন, তাই করবেন। পড়লেও বকা দেবেন, আবার না পড়লেও বকা দেবেন। কি চান আপনি? তরির ধাক্কার বেগ কিছুটা বেশি ছিল। নির্ঝর প্রস্তুত না থাকার কারণে একটু পিছিয়ে এলো। অবাক হয়ে তরির দিকে চেয়ে রইল সে। তরির অভিমানের গভীরতা সে টের পাচ্ছে। মেয়েটাকে শান্ত করা দরকার। সোজা হয়ে বসে আরো নরম গলায় বলল, আপাতত চাইছি তোমার ঘুম, প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমাবো না আমি। জোর করে ঘুমোতে বাধ্য করবেন? আহা, জোর করব কেন? কুল, না ঘুমালে অসুস্থ হয়ে পড়বে। ঘুমিয়ে পড়ো এখন। ঘুমাবো না মানে ঘুমাবো না। সারা দিন রাত পড়াশোনা করব। ভালো রেজাল্ট করতে হবে আমাকে। ভালো রেজাল্ট করে তারপর ঘুমাবো। তাতে অনেক দেরি হয়ে যাবে যে। হলে হোক, টপ রেজাল্ট তো চাই আপনার, তাই না? নির্ঝর আহত স্বরে বলল, রেজাল্ট চাই আমার, এটা ঠিক, কিন্তু তোমার শরীর অসুস্থ করে নয় তরি। প্লিজ এবার লক্ষ্মীটির মতো ঘুমিয়ে পড়ো। অসুস্থ হয়ে যাবে তো। অসুস্থ হই হব। লেটার মার্কস প্রয়োজন আমার। জান দিয়ে হলেও রেজাল্ট ভালো করব আমি। তরির শেষ বাক্যের প্রতিটা শব্দ নির্ঝরের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। তরির উদ্ভ্রান্ত চেহারা হৃদয়ে আগুন ধরিয়ে দিল।
ঝড়ের বেগে এগিয়ে শেষে তরিকে বুকে জড়িয়ে নিল। তরি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করল কিছুক্ষণ। নির্ঝর ছাড়ল না, উল্টে আরো শক্ত হাতে বুকের মাঝে চেপে ধরল। আস্তে আস্তে তরি শান্ত হয়ে এলো। তার লাল লাল চোখ দুটো জল টলমল করে উঠল। মস্তিষ্কের সাথে কিছুক্ষণ স্নায়ুযুদ্ধ করে অবশেষে হার মানল। ডুকরে কেঁদে ফেলল সে। এতক্ষণ জমিয়ে রাখা অভিমানের পাহাড়ে ধস নামল। ঝর্ণার মতো অবিচল ধারায় গলে গলে পড়ল অভিমানের পাহাড়। নির্ঝরের ভেতরটা অন্যরকম প্রশান্তিতে ভরে উঠল। এতদিন বুকের ভেতর বয়ে চলা উচ্ছল নদী শান্ত হয়ে এলো। উথাল পাথাল ঢেউয়ে হৃদয়ের পার গুঁড়ো গুঁড়ো হয়ে দেওয়া প্রতিটা ঢেউ থেমে গেল। মন নদীতে পুরনো পালে নব্য প্রেমের জোয়ার। বুকের ভেতর ভালোবাসার স্নিগ্ধ পরশে জুড়িয়ে গেল যেন। বন্ধ চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। তরিকে বুক পাঁজরে আঁকড়ে ধরা হাত দুটো আরো শক্ত হয়ে এলো। কণ্ঠে বিষণ্ণতা নিবেদন করে মৃদুস্বরে বলল, সরি, ভেরি সরি তরি রানী। তরির কান্নার বেগ কমে এলো। নির্ঝর বাম হাতে তার চুলে হাত বুলিয়ে নরম গলায় বলল, আমায় ভুল বুঝো কেন তুমি? তরি, তুমি পড়ালেখার পনা জানলেও তোমায় নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুমি নিরক্ষর, বোকা, মাথা মোটা, দৃষ্টিহীন, পঙ্গু, মানে যা তা হও কেন, তোমায় নিয়ে আমার বিন্দুমাত্র আফসোস নেই। এই তোমায় নিয়েই আমি বার্ধক্যের শহর দেখতে চাই। কিন্তু তরি, ভবিষ্যতে আমি যখন অফিসে থাকবো, একাকী বিকেলবেলা জানালার কার্নিশে মাথা রেখে যেন তোমার মনে না হয় যে তুমি আমার যোগ্য নও। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে যেন তোমার মনে না হয় যে তুমি আমার থেকে কিছুটা পিছিয়ে। আমাদের এডুকেশনাল ডিফারেন্স নিয়ে যেন তোমার মধ্যে কখনো হীনমন্যতা সৃষ্টি না হয়। সেই জন্য তোমার পড়াশোনা নিয়ে আমি এত তোড়জোড় দেখাচ্ছি। তোমার পিছিয়ে পড়া রূপ আমি দেখতে পারবো না। এই ছোট বিষয়টা কেন বোঝো না তুমি? বলো তো। বাদ দাও, তুমি পড়তে না চাইলে আমি জোর করব না। পড়তে হবে না তোমাকে। তরির হাত দুটো নির্ঝরের পেট স্পর্শ করার আগ মুহূর্তে যেভাবে আচমকা জড়িয়ে ধরেছিল, ঠিক সেভাবেই আচমকা তরিকে ছেড়ে উঠে দাঁড়ালো নির্ঝর। তরি মাথা নিচু করে ওড়নার এক অংশ টেনে নাক ঝেড়ে মুছল। নাক টেনে বলল, আমি ভেবেছিলাম আপনি আমায় দিয়ে জোরপূর্বক পড়াশোনা শিখে চাকরিতে পাঠাবেন, তারপর আমার রোজগারের সব টাকা আত্মসাৎ করবেন। নির্ঝর হাসতে নিয়েও নিজেকে সামলে নিল। গম্ভীর কণ্ঠে বলল, কি বুদ্ধি তোমার তরি! এই আইডিয়া তো আমার মোটা মাথায় একদম আসেনি। আজ থেকে বেত্রাঘাত করে তোমায় পড়াবো, অ্যাট অ্যানি কস্ট। তোমার রোজগারের টাকা আমায় আত্মসাৎ করতেই হবে, নইলে আমি মরেও শান্তি পাবো না। এই অবস্থায় মজা করছেন কেন আপনি? না, একদম মজা করছি না আমি। আই এম সিরিয়াস। ও মা, তাই? মজা তাহলে আমি করছিলাম এতক্ষণ। তরি চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকালো। এতক্ষণে তরির চোখের দৃষ্টি নির্ঝরের ভেতরটা ওলট পালট করে দিল। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল। শরীরে বহবান শীতল রক্তধারা ছুটন্ত ট্রেনের গতিপ্রাপ্ত হলো। তরির ফোলা ফোলা নাক, মুখের থেকে তার দৃষ্টি সরছে না। তরির গলা শুকিয়ে গেছে। সে জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, আমার এক গ্লাস পানি দিন তো। এই এক্ষুনি দিচ্ছি। বলেই নির্ঝর সেন্টার টেবিলের উপর রাখা জগের দিকে এগিয়ে গেল। তার নিজেকে কেমন অগোছালো লাগছে, কেমন মাথা শূন্য শূন্য মনে হচ্ছে। তাড়াতাড়ি করে গ্লাসে পানি ঢালতে নিয়ে সব পানি গ্লাসের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল। তরি এগিয়ে এসে তার হাত থেকে জগ নিয়ে নিল। সুনিপুণভাবে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সামান্য গ্লাসে পানি ঠিক মতো ঢালতে পারে না, অথচ লেকচার দেওয়ার সময় নিজেকে মহাজ্ঞানী মনে করেন। তরির একটা কথাও নির্ঝরের কানে ঢুকছে না। সে এক দৃষ্টিতে চেয়ে আছে তরির দিকে। তরির পরনে মেরুন রঙের 3 পিস, মাথায় কাপড় নেই, ঢিলেঢালা খোপা করা চুল ঘাড়ের কাছে পড়ে আছে। ওড়নার ঝুলন্ত একটা অংশ ফ্লোর ছুঁয়েছে। কেমন বাচ্চা বাচ্চা চেহারা! এত বাচ্চা একটা মেয়ে তার বউ। সম্মোহনের মতো দুপা এগিয়ে গিয়ে সে তরির ঝুলন্ত ওড়না হাতে তুলে নিল। তরি গ্লাস উঁচু করে পানি পান করছে। গ্লাস আঁকড়ে ধরা স্বচ্ছ কোমল হাত দুটোর দিকে তাকিয়ে নির্ঝরের অনুভূতিগুলো যেন ছন্নছাড়া হতে চাইল। মসৃণ হাতে একটা করে চিকন চুড়ি। তরিকে তার সদ্য প্রস্ফুটিত ফুলের মতো মনে হচ্ছে। কোমল নরম ভালোবাসার ফুল। এই মুহূর্তে ইচ্ছে করছে সেই ফুলকে ভালোবাসার চাদরে মুড়ে আপন করে নিতে। হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে তরি ঘুরে দাঁড়ালো। নির্ঝরের হাতে ওড়নার এক অংশ দেখে অবাক হয়ে বলল, ওড়না ধরেছেন কেন আপনি? নির্ঝর ওড়না ছেড়ে দিয়ে ছট করে দুপা পিছিয়ে এলো। শুকনো ঢোক গিলে মাথা চুলকে বলল, হাউ ফানি! আমি ধরবো কেন?
ওটা আপনা আপনি হাতে চলে এসেছে। কি? আমাকে বোকা মনে হয় আপনার কাছে? এই একদম না, বোকা তো আমি, মহা বোকা। স্বীকার করার জন্য ধন্যবাদ। রাতের খাবার খেয়েছেন আপনি? নির্ঝর এতক্ষণ পালানোর জন্য পথ খুঁজছিল। এই মেয়ের কাছাকাছি থাকলে ঠিক কিছু একটা ঘটে যাবে, অথচ সব কিছুর জন্য একটা উপযুক্ত সময় দরকার। সে দরজার দিকে যেতে যেতে বলল, রাতের খাওয়ার কথা একদম ভুলে গেছি, খেয়ে আসি। মা বোধহয় ঘুমিয়ে পড়েছে, আমি আসবো? খবরদার না, হাত আছে আমার, নিজে নিজে সব করতে পারবো। আমি আধ ঘন্টা পর আসছি, এসে যেন দেখি ঘুমিয়ে পড়েছ, মনে থাকবে? তরির উত্তরের অপেক্ষা না করে নির্ঝর রুম থেকে বের হলো। বাইরে থেকে দরজা ভিড়িয়ে দিয়ে এক দৌড়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ল। বুকে হাত চেপে টেনে টেনে শ্বাস নিল সে। ড্রয়িং রুম অন্ধকার। রান্নাঘরের জ্বালানো লাইট থেকে ছিটে ফোটা আলো এসে এদিকটা কিঞ্চিত আলোকিত করেছে। সেই আলোতে নির্ঝর নিজের রুমের দিকে চেয়ে রইল। এতদিন তরি তার প্রতি বিমুখ থাকতে সে সব সময় প্রার্থনা করেছে মেয়েটা যেন তার দিকে একটু ভালোবাসার দৃষ্টিতে তাকায়, কিন্তু এই মেয়ের প্রেমপূর্ণ একটু দৃষ্টি তার জন্য তো মৃত্যু সম। ওই চোখে নিশ্চিত তার মরণ হবে, নিশ্চিত। লম্বা একটা হাই তুলে চায়ের কাপে গরম পানি ঢাললেন শফিকুর রহমান। প্যাকেট থেকে দুটি টি ব্যাগ, 1.5 চামচ দুধের গুঁড়ো আর সুগার কিউব নিয়ে নাড়া শুরু করলেন। চায়ের কাপে টুংটাং আওয়াজ তুলে দ্বিতীয় দফায় হাই তুললেন তিনি। একটু পর চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিয়ে দেখলেন সব ঠিকঠাক আছে। তিনি তৃতীয় দফায় হাই তুলে চায়ের কাপ হাতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালেন। ঘুম ঘুম চোখে সোফার দিকে এগিয়ে গেলেন তিনি। অন্ধকারের আন্দাজ করে সোফায় বসতেই কেউ খ্যাক করে উঠল। ভয় পেয়ে উঠতে নিতে গরম চা চলকে হাতে পড়ল কিছুটা। তিনি সেদিকে মনোযোগ না দিয়ে চেঁচিয়ে বললেন, কে কে রে? নির্ঝর চোখ ডলে বাবার দিকে তাকালো, বিরক্তি নিয়ে বলল, বাবা, তুমি কি পৃথিবীতে আর কোথাও জায়গা পাওনি? ঠিক আমার পেটের উপর এসে বসতে হবে? নির্ঝরের কণ্ঠ শুনে শফিকুর রহমান ভড়কে গেলেন। মাঝরাতে নির্ঝর রুমের বাইরে কেন? সোফায় ঘুমাচ্ছে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়িং রুমের লাইট অন করলেন। ফের নির্ঝরের দিকে এগিয়ে এসে বললেন, ইচ্ছে করছে গরম চা তোর মাথায় ডালি। এত রাতে এখানে কি করছিস? ভোমা রুম থেকে বের করে দিয়েছে? হাউ ফানি, আমার রুম থেকে আমাকে কে বের করবে? তাহলে রাত 1টার সময় আমাকে ভয় দেখানোর উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছিস না? কি, রাত 1:30 বাজে? শফিকুর রহমান নির্ঝরের বিস্ময় মিশ্রিত মুখের দিকে এক নজর চেয়ে সোফায় বসলেন। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এত রাতে এখানে ঘুমাচ্ছিলি কেন? টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তুই ঘুমিয়ে পড়লেন, টেলিভিশন বন্ধ করলো কে? ভূত তো নয়, রাইট? নির্ঝর হাল ছেড়ে দিল। তার ওকালতি করা বাবার কাছে হার মানতে বাধ্য সে। বাবার রুটিন তার মুখস্থ। মাঝরাতে চা পান করে এখন তিনি স্টাডি রুমে বইয়ের পাতায় মুখ গুজবেন। সে বিনয়ের সাথে বলল, বাবা আমি আসছি, প্রচুর ঘুম পাচ্ছে। হাই তুলে নির্ঝর রুমের দিকে পা বাড়ালো। আর চোখে বাবার দিকে তাকিয়ে দেখল তিনি মিটিমিটি হাসছেন। বাবা কি সত্যি ভেবেছে যে তরি তাকে রুম থেকে বের করে দিয়েছে? ওহ গড! ভেড়ানো দরজা সরিয়ে ভেতরে ঢুকলো নির্ঝর। রুমের ছিটকানি লাগিয়ে বিছানার দিকে তাকাতে ঘুম উবে গেল নির্ঝরের। তরি অগোছালোভাবে শুয়ে আছে। বই খাতা সব এখনো বিছানা জুড়ে ছড়ানো ছিটানো। মোটা একটা নোটবুকের উপর মাথা রেখে কাচুমাচু হয়ে ঘুমিয়ে পড়েছে। ডান হাতে এখনো একটা খাতা ধরে রাখা। ধীর পায়ে এগিয়ে গেল নির্ঝর। তরির দিকে ঝুঁকে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। গভীর মনোযোগ দিয়ে তরির মুখের প্রতিটি শিরা উপশিরা দেখে পর্যবেক্ষণ করে চলল। একটু পর মুচকি হেসে উঠে দাঁড়ালো সে। বিছানা জুড়ে থাকা বই খাতাগুলো একত্রে গুছিয়ে ফেলল। অল্প অল্প করে সেগুলো তরির পড়ার টেবিলে রেখে এলো। বিছানার চাদর টান টান করে বালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে সে তরির নিকট এলো। আলতো করে তাকে কোলে তুলে জায়গা মতো শুইয়ে দিল। মাথার নিচের বালিশটা টেনে টুনে ঠিক করলো। শেষে গলা পর্যন্ত কম্বল টেনে দিয়ে তরির পাশে বসে পড়ল। নির্ঝর ভেবে পায় না এই ছোট্ট একটা গোলগাল মুখের মাঝে এমন কি আছে যা তাকে এতটা টানে, এতটা পাগল করে তোলে, এতটা ছন্নছাড়া করে দেয়। তার সমস্ত সুখ এই মেয়েটা যেন শুষে নিয়েছে। শুষে নিয়েছে সমস্ত অনুভূতি। তার নিজের বলতে এখন কিছুই নেই, সব এই মেয়ের মধ্যে। এই মেয়েকে হাসতে দেখলে তার মুখে হাসি ফোটে, একে সুখে দেখলে তার সুখ সুখ অনুভূত হয়। এই মেয়ের মন খারাপ করলে তার মনের আকাশে কালো মেঘে ছেয়ে যায়। মানে এই মেয়ে তার মনের সম্পূর্ণ দখল নিয়ে নিয়েছে। সে এমনি এমনি বলে না এই মেয়ে তার সম্পূর্ণ অর্ধাঙ্গিনী।
নিজের চিন্তা ভাবনায় হেসে ফেলল নির্ঝর। সে যে কতটা তরি নির্ভর হয়ে পড়েছে তা যদি এই মেয়ে বুঝতো। হাসি থামিয়ে সে তরির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার পিচ্চি বউ, বাচ্চা বউ, ভালোবাসি। সরে আসার সময় তরির কপালে গভীরভাবে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিল নির্ঝর। মুখটা উঁচু করতে টি শার্টে টান পড়ল তার। বুঝতে পারল তরি ঘুমের ঘরে তার বুকের কাছে টি শার্ট আঁকড়ে ধরেছে। মুচকি হেসে সে তরির হাত থেকে টি শার্ট ছাড়িয়ে নিল। মনে মনে বলল, এত সহজে তো আমায় পাবে না তরি রানী। যত কষ্টই হোক আমার, এত দ্রুত তোমার হাতে ধরা দিব না তো ডিঙি রানী। তোমায় আমার জন্য উতলা করে পাগল করে সেই পাগলামি আবার আমিই সহ্য করব। তোমার সব পাগলামি আবার আমিই থামাবো। তারপর এক লাফে নিচের জায়গায় এসে বালিশে মুখ ঢেকে চোখ বন্ধ করল। ভোরবেলা মেয়েলি সুরের গুনগুন আওয়াজে নির্ঝরের ঘুম ভাঙল। কপাল কুঁচকে কিছুক্ষণ ঠাউর করার চেষ্টা করল কিসের আওয়াজ। মস্তিষ্ক কাজ করতে বুঝতে পারল এটা তরির কণ্ঠ। তরি তার আগে ঘুম থেকে উঠে পড়েছে। বিস্ময় নিয়ে নির্ঝর চোখ টেনে খুলল। ডান কাত হয়ে শুয়েছিল সে। চোখ খুলতে সরাসরি তরির মুখ আবিষ্কার করল। তরি বিছানায় বই হাতে বসে আছে। গায়ে পাতলা কম্বল পেঁচিয়ে ঢুলে ঢুলে পড়ছে। ডান হাত দিয়ে মাঝে মধ্যে বইয়ের পাতা উল্টাচ্ছে। নির্ঝরের কাছে তরির এই দৃশ্য বিরল। অবাক হয়ে সে তরির দিকে চেয়ে রইল। একটু পর মাথা ঘুরিয়ে দেওয়ালের ঘড়ির দিকে তাকালো। 5টা বাজতে এখনো 7 মিনিট বাকি। বালিশে হেলান দিয়ে উঠে বসল সে। তরির দিকে চেয়ে বলল, এত ভোরবেলা উঠেছো কেন তুমি? পাগল হয়ে গেছো? পাগল হয়েছি কিনা সেটা আমায় জিজ্ঞেস করছেন কেন? পাগল কি কখনো বুঝতে পারে যে সে পাগল হয়েছে? তরির উত্তর নির্ঝর ভ্যাবাচাকা খেয়ে গেল। এক পলক তার দিকে চেয়ে তরি নড়ে চড়ে আবার পড়ায় মনোযোগ দিল। নির্ঝর চুপচাপ বিছানা ছেড়ে উঠে পড়ল। হাই তুলে বলল, কিছু খেয়েছো? ক্ষুধা নেই। নির্ঝর আর দেরি করল না। দরজা খুলে বাইরে বের হলো। রান্নাঘরের দিকে যাওয়ার সময় খেয়াল করলো মায়ের রুমে আলো জ্বলছে। হয়তো নামাজ পড়ার জন্য উঠেছে। সে নিঃশব্দে চুলা জ্বালিয়ে পানি গরম করতে দিল। ডেকচিতে পানি টকবক করে ফুটছে। নির্ঝরের সেদিকে খেয়াল নেই। সে দেয়ালে হেলান দিয়ে ঝিমাচ্ছে। পেছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, 1 কাপ বেশি করে চা বানাতো। নির্ঝর চমকে বলল, বাবা। বল, শুনছি। নির্ঝর পেছন ঘুরে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। তার বাবা পিছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে নোটবুকে কিছু লেখার চেষ্টা করছে। সে বুকে ফু দিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, বাবা গো, হঠাৎ হঠাৎ উদয় হয়ে প্লিজ আমায় ভয় পাইয়ে দিবে না। এমনিতেই হার্ট দুর্বল আমার। আমারও দুর্বল হাট আর কি। তাড়াতাড়ি 1 কাপ চা দে। নির্ঝর গরম পানিতে সব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। একটু পর চায়ের কাপে ঢালতে ঢালতে বলল, তুমি এখন চা খাবে? ঘুমাবে না? সারা রাত তো জেগেই পার করলে, এখন অন্তত একটু ঘুমাও। আমি তো এখন ঘুমাবো। চা তোর মায়ের জন্য, নামাজ পড়ে চা খাবে। আমার উপর চা বানানোর হুকুম পড়েছে, সেজন্য রান্না করে আসলাম। ভাগ্যিস তুই আগে বাগে থেকে বানাচ্ছিলি, কিন্তু তুই এত সকালে কার জন্য চা বানাস? বৌমার জন্য? তোমার বৌমার জন্য চা বানাবো আমি? হাউ ফানি। সবাই তোমার মতো বউকে ভয় পায় না বাবা, নিজের জন্য চা বানাচ্ছি আমি। শফিকুর রহমান নির্ঝরের দিকে চেয়ে অদ্ভুতভাবে হাসল। এদিকে এসে দুটো কাপের মধ্যে একটা চায়ের কাপে হাত উঠিয়ে চলে গেল। মিনিট 10 পর একটা ট্রেতে 1 কাপ চা, কয়েকটা টোস্ট বিস্কুট আর 1 টুকরো ড্রাই কেক নিয়ে নির্ঝর রুমে ঢুকলো। তরির পাশে চেয়ার টেনে সেখানে রেখে দিল। আবার পাশ কাটিয়ে বিছানায় ফিরে বলল, খালি পেটে পড়া মনে থাকবে না, মা বলেছে। চুপচাপ খেয়ে পড়তে থাকো, আমি ঘুমাই। নির্ঝরের কাজে তরি বিস্মিত হলেও তার প্রকাশ ঘটল না। অত্যন্ত স্বাভাবিকভাবে সে চায়ের কাপ হাতে তুলে চুমুক দিল। মুহূর্তে তার ভেতরে অন্যরকম ভালো লাগাই ছেয়ে গেল। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি নিয়ে সে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর তার দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। তরি ইচ্ছাকৃতভাবে শব্দ করে পড়া শুরু করলো। আর চোখে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের কোনো ভাবান্তর না দেখে সে গলার স্বর আরো কয়েক ধাপ উঁচু করে পড়া শুরু করলো। সে যেহেতু ঘুমাতে পারছে না, এই মানুষটাকেও ঘুমাতে দিবে না। তরির গলার স্বর ক্রমেই বেড়ে যাচ্ছে। নির্ঝরের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। পিঠ সোজা করে শুয়ে বন্ধ চোখে বলল, 1 লাইন এতবার পড়া লাগে তরি? আমার তো একবার শুনে মুখস্থ হয়ে গেছে। আপনি কি বলতে চাইছেন আমার ব্রেন ভালো না? আমার পড়া মুখস্থ করতে অনেক সময় লাগে? হাউ ফানি। আমি এসব কখন বললাম? তুমি নিজেই তো বলছো। কি বলেছি আমি? তেমন কিছু না। অ্যানি ম্যারেজ ক্যারিড আউট বিলো দ্য এজ অফ 18 ইয়ার্স, ব্লা ব্লা,
ইজ কল্ড আর্লি ম্যারেজ। এই লাইনটা 12 বার বলেছ। তরি কোনো উত্তর দিল না, চায়ে বিস্কিট চুবিয়ে কচমচ করে খেতে লাগলো। নির্ঝর হঠাৎ চোখ খুলে বলল, আমি বাসায় থাকলে তুমি ম্যাক্সিমাম সময় আর্লি ম্যারেজ প্যারাগ্রাফ নিয়ে বসে থাকো কেন? নাকি আমায় বোঝাতে চাও যে আর্লি ম্যারেজ করে আমি গর্হিত অপরাধ করেছি? অথবা এটা ধরে নিব যে একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে তোমার 1 বছর লেগে যায়? তরি অসহায় চোখে নির্ঝরের দিকে তাকালো। কিছুক্ষণ পর মিনমিন করে বলল, এই প্যারাগ্রাফটা কেন জানি মুখস্থ হচ্ছে না। 2-4 লাইন মুখস্থ করার পর আবার ভুলে যাই, কিছুতেই মনে থাকে না। ওটা আসবে না, বাদ দিয়ে দাও। মুখস্থ করতে হবে না, আমি ড্যাম শিওর ওটা আসবে না। কি করে বুঝলেন ওটা আসবে না? আরে যেটা তুমি পারবে না সেটা আসবে না। এই নির্জন শাড়িয়ার বলে রাখলো, মিলিয়ে নিও। তরি হাল ছেড়ে দিল। এর সাথে বেহুদা কথা বলে শুধু সময় নষ্ট। সে চুপচাপ ইংরেজি রেখে অন্য বই বের করলো। মিনিট 20 পর তরি নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, আবার ঘুমিয়ে পড়েছে হয়তো। সে লেখা থামিয়ে হঠাৎ আগ্রহ নিয়ে বলল, আমি ভালো রেজাল্ট করলে কি উপহার দেবেন? তরি ভেবেছিল নির্ঝর উত্তর দিবে না, কিন্তু নির্ঝর মুখ খুলল। ঘুমের ঘুরে কি না জানা নেই। নির্ঝর বন্ধ চোখে অস্পষ্ট সুর তুলে বলল, কি উপহার চাই তোমার? তরি মুখটা একটু এগিয়ে নিল নির্ঝরের দিকে, ক্ষীণস্বরে বলল, আপনাকে? নির্ঝর শাহরিয়ারকে। বলার সঙ্গে সঙ্গে লজ্জায় কুকড়ে গেল সে। চটপট সোজা হয়ে নিজের জায়গায় বসে মাথা নত করে নিজেকে গুটিয়ে নিল। ধরপড় করা বুক নিয়ে প্রতীক্ষায় রইল নির্ঝরের উত্তরের। কিছুটা সময় কেটে গেল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তরির চোখে মুখে এসে দুঃখ ভর করল। ব্যথিত মন নিয়ে সে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর আগের মতো বেঘরে ঘুমোচ্ছে, নেতিয়ে পড়া লতার মতো। তার মানে এতক্ষণ বলা কথার কোনো শব্দই সে শুনতে পায়নি। মুহূর্তে তীব্র মন খারাপ এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। বুকের ভেতর নীল নীল ব্যথা ক্রমশ ছড়িয়ে পড়ল। ব্যথা তোর মনটাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল। তারপর থমথমে মুখ নিয়ে সে আবার বইয়ের দিকে তাকালো। তরির যদি অপর পাশের মানুষটার মন পড়ার ক্ষমতা থাকতো, বা ভেতরে কি চলছে তা বোঝার ক্ষমতা থাকতো, তাহলে তার মুখে হাসি ফুটে উঠত। দিব্যি টের পেত যে নির্বিকারভাবে শুয়ে থাকা মানুষটার বুকে ইতিমধ্যে সে ঝড় তুলে দিয়েছে। তার এই একটি কথা যেন অথৈ সাগরে এক টুকরো ভেলা হয়ে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে। অকুল পাথরে তার অসুস্থ মনটা সেই ভেলায় চড়ে পরম সুখে ভেসে চলেছে। ঘুমের ঘোরে ভালোবাসার জোয়ারে সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভেসে চলেছে, দূর থেকে বহু দূরে, বহু দূরে। এর পরের সময়গুলো খুব দ্রুত কাটলো। তরি পড়াশুনো নিয়ে চরম ব্যস্ততার দিন কাটালো। দিনের বেলা শাশুড়ি মায়ের কাছে কয়েক ঘন্টা সমস্যা সলভ করে, বাকি সময়টা নিজের মতো করেই পড়ে। ছুটির দিনগুলোতে শ্বশুরমশাই টুকটাক প্রশ্ন ধরে, কখনো বা ইংরেজির গ্রামার অংশ সলভ করতে দেয়। মন ফ্রেশ করার জন্য নীলাদের সাথে দুপুরবেলা ছাদ থেকে ঘুরে আসে একটু। কখনো বা অল্প সময়ের জন্য দুজন একত্রে টেলিভিশনে কার্টুন দেখে। তবে এসবের মধ্যে তার পড়াশোনার সব তদারকি করে নির্ঝর। কোনোদিন কতটুকু পড়ল, কতটুকু বাকি রইল, সিলেবাস কমপ্লিট হয়েছে কিনা ইত্যাদি নানা বিষয়। তাছাড়া কখন তার কি প্রয়োজন তা মুখ ফুটে বলতে হয় না। যাওয়ার আগেই সময় মতো চা, কফি, বিস্কুট বা পানির গ্লাস বাড়িয়ে দেয় নির্ঝর। মাঝে মাঝে সে এমন অবাক হয় যে হাঁ করে নির্ঝরের দিকে চেয়ে থাকে। অতঃপর নির্ঝরের ধমকে তার হুঁশ ফেরে। তবে সে এতদিনে এটা শিওর যে তার নিজের থেকে নির্ঝর তাকে বেশি চেনে, সত্যিই বেশি চেনে। কিন্তু কিভাবে মাত্র কয়েক মাস একত্রে থেকে একটা মানুষকে এতটা চিনে ফেলা যায়? তার নারী নক্ষত্র এতটা চেনা যায়? মুখ খোলার আগে তার অঙ্গভঙ্গি দেখে সব বুঝে ফেলা যায়? তার মানে নির্ঝর এটা তো নিশ্চয়ই বুঝেছে যে সে মানুষটাকে ভালোবেসে ফেলেছে। এটা বোঝার পরও একটা নির্বিকার কি করে থাকতে পারে? কি করি? তবে তরির নির্ঝর নামক মানুষটাকে একটুও চেনেনি। পুরোপুরি রহস্যে আবৃত মানুষটা যেন কিছুতেই তাকে ধরি ধরি করে ধরা যায় না, ঠিক তার মন অব্দি পৌঁছানো যায় না। তবে নির্ঝর তার প্রতি খেয়াল রাখতে ভোলে না। প্রায় রাত জেগে পড়তে পড়তে সে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলে নিজেকে ঠিকঠাক কম্বলের নিচে আবিষ্কার করে। মাথার নিচে বালিশের অস্তিত্ব টের পায়। এতটা খেয়াল রাখা মানুষটার মন অব্দি কিছুতেই প্রবেশ করতে পারছে না। তবে সবকিছু মিলিয়ে তার পরীক্ষার প্রিপারেশন আগের থেকে ভালো। সে আশাবাদী এবার অন্তত কোনো অনাকাঙ্ক্ষিত জিনিস ঘটবে না। বোর্ড পরীক্ষার 3 দিন আগে ব্যাগপত্র গুছিয়ে প্রস্তুত নেয় তরি। নির্ঝর অফিস থেকে ছুটি নিয়েছে। পরীক্ষার সময়গুলোতে তার সাথে সিলেট থাকবে। পরদিন সিলেট যাওয়ার জন্য ঠিক করা হয়েছে।
রওনা দেওয়ার দিন ভোরের সূর্য ওঠার আগে তরির ঘুম ভেঙে যায়। রাতে ভালো মতো ঘুম হয়নি তার। মাথার মধ্যে সাজানো হাজারো জল্পনা কল্পনা। মাস তিনেক পর সে গ্রামে ফিরবে। প্রবল উত্তেজিত সে। এতগুলো বছরের বহু স্মৃতি জমে আছে সেই গ্রামে। তার নিজ এলাকা। বিছানা ছেড়ে উঠে পড়ে সে। পাশে তাকিয়ে দেখে নির্ঝর পিঠ সোজা করে শুয়ে আছে। পেটের কাছে টি শার্ট উপরে উঠে গেছে। কয়েক সেকেন্ড পেটের অনাবৃত অংশের দিকে চেয়ে রইল। একটু পর লজ্জা মিশ্রিত দৃষ্টি সরিয়ে সে ওয়াশরুমের দিকে এগুলো। মিনিট 5 পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনো অনেক সময় বাকি আছে। আজ তাহলে নিজের হাতে সবার জন্য নাস্তা করা যাক। খুশি মনে সে দরজার দিকে ঘুরল। কয়েক পা গিয়ে আবার বিছানার কাছাকাছি আসলো। নির্ঝরের মুখের দিকে ঝুঁকে এলোমেলো চুলগুলো হাত নেড়ে আরো এলোমেলো করে দিল। নির্ঝর কপাল কুঁচকে হালকা নড়ে উঠতে সে এক দৌড়ে দরজা খুলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন নাই তারা এখনই গিয়ে জয়েন হন। ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তরি, গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না। রাতের বেলা বাবার কাছে থেকে এনে কোথায় রাখলাম? নির্ঝর ড্রেসিং টেবিলের প্রতিটা ড্রয়ার খুঁজতে খুঁজতে প্রশ্ন করল। বেলা হয়ে যাচ্ছে, সিলেট রওনা দিতে হবে। আরো কিছুক্ষণ খুঁজল সে, পেল না। তরির উত্তর না পেয়ে সে হতাশ হয়ে পেছনে তাকালো। তরি বিছানার উপরে বসে পায়ের নখ কাটছে। কপাল কুঁচকে গেল তার। কিঞ্চিত বিস্মিত হয়ে বলল, তোমার এখন নখ কাটতে হবে? সারা বছর সময় পাওনি? ভারী অদ্ভুত প্রশ্ন। সারা বছর সময় পাবো না কেন? 1 সপ্তাহ আগে নখ কেটেছিলাম, আবার বড় হয়ে গেছে। আমি কি করব? আমার ফুপিকে তো আপনি চিনেন না, নখ বড় দেখলে আমায় মেরে ফেলবে। ফুপিকে চিনব না মানে? তরি, তোমার ফুপি আমার বড় মা হয়। বারবার মনে করিয়ে দিতে হয় কেন? তরি নখ কাটা বাদ রেখে ঝট করে চোখ তুলে তাকালো। জিভ কেটে বলল, হ্যাঁ তাই তো। নির্ঝর এগিয়ে এলো। তরির মুখ বরাবর বিছানায় বসে পড়ল। কোনো কথা না বলে আচমকা তরির পা ধরে টেনে একটু কাছে নিল। তরি তৎক্ষণাৎ বিছানার চাদর চেপে ধরে নিজেকে সামলে নিল। নির্ঝরের হঠাৎ স্পর্শে শরীর শিউরে উঠছে তার। বড় বড় চোখে নির্ঝরের দিকে চেয়ে পা ছাড়ানোর চেষ্টা করল। কাপা কাপা গলায় বলল, ছাড়ুন, পা ধরছেন কেন? প্রণাম করার জন্য ভেবেছ? হাউ ফানি। এনিওয়েজ, 2 দিন পর পর আর কষ্ট করে তোমার নখ কাটতে হবে না। এখন একেবারে আঙুল কেটে ফেলবো আমি। কি? ভয়ার্ত চোখে তরি নিচের পাটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করল, পারল না। নির্ঝর বাম পাটা টেনে আরো কাছে নিল। এক হাতে চেপে ধরে রেখে আর এক হাত বাড়িয়ে বলল, নেইল কাটার আমার হাতে দাও, আমি কেটে দিচ্ছি। কি কাটবেন আপনি? আঙুল কাটতে দিব না আমি। আচ্ছা যাও, আমার মায়ার শরীর। মেনে নিলাম তোমার আকুতি ভরা কথা। আঙুল কাটবো না, আজকের মতো নখ কেটে দেই। তরি বিস্ময় নিয়ে বলল, আমার নখ কাটবেন আপনি, তাও আবার পায়ের? হাউ ফানি। এত অবাক হওয়ার কিছু নেই। আমি এমনি এমনি নখ কেটে দিচ্ছি না। মানে? আমি তোমার নখ কেটে দিব, বিনিময়ে তুমি আমার গাড়ির চাবি খুঁজে বের করবে। এই নির্ঝর শাহরিয়ার ভীষণ স্বার্থপর মানুষ। টেক অ্যান্ড গিভ, এই ফর্মুলার বাইরে কিছু বুঝে না। মাথায় ঢুকেছে? তরি থমথমে মুখে নির্ঝরের দিকে চেয়ে রইল। তার অবাক হয়ে যাওয়া মুখচ্ছবি সম্পূর্ণ উপেক্ষা করে নির্ঝর নেইল কাটা ছিনিয়ে নিল। পাটা কোলের উপর নিয়ে গভীর মনোযোগ দিয়ে নখ কাটা শুরু করলো। তরি শুধু বিস্ময় নিয়ে নির্ঝরের দিকে চেয়ে রইল। এই ছেলেটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে কনফিউজড করে। একবার মনে হয় তাকে ভীষণ ভালোবাসে, আবার পরক্ষণে মনে হয় ছেলেটা প্রচন্ড ধূর্ত একজন মানুষ, তাকে একটুও ভালোবাসে না, তাকে নিয়ে বড় কোনো গেম খেলছে। এটা অবশ্য ঠিক যে নির্ঝর আজ পর্যন্ত তাকে সরাসরি মুখে কখনো ভালোবাসি বলেনি, কিন্তু তার যত্নাদি দেখে মাঝে মধ্যে মনে হয় একটু ভালোবাসে। আবার হুটহাট এমন ধমকাধমকি করে যে মনে হয় ভালোবাসে তো দূরের ব্যাপার, তাকে 2 চোখে দেখতে পারে না নির্ঝর। কি একটা অবস্থা! সে কেমন দোটানায় ভুগছে, কিভাবে নির্ঝরের মনের কথা জানতে পারবে? তরি আমতা আমতা করে শেষমেশ প্রশ্ন করল, আপনি কাউকে ভালোবাসেন? কয়েক সেকেন্ডের জন্য নির্ঝরের হাত থেমে গেল। চোখ উল্টে একবার তরির দিকে চেয়ে বলল, হাতের নখ কাটা শেষ? ডান হাতের বাকি, বাম হাত দিয়ে কাটতে অনেক সময় লাগে, সেজন্য কাটিনি।
নির্ঝর চুপচাপ তরির ডান হাতটা টেনে নিল। তরি গভীর দৃষ্টিতে নির্ঝরের মুখের দিকে চেয়ে আছে। নির্ঝরের মুখভঙ্গি পরখ করার চেষ্টা করছে। নির্ঝরের কপাল কুঁচকানো, মুখে বিরক্তির ছাপ। তার মানে ছেলেটার তার প্রতি কোনো আগ্রহ নেই। এটা আবিষ্কার করতে পেরে তরির মনটা খারাপ হয়ে গেল। তবুও নির্ঝরের মুখের উপর থেকে দৃষ্টি সরাতে পারল না। নির্ঝর কোড়ে আঙ্গুলের নখ কেটে শাহাদাত আঙুলের নখ অর্ধেক কাটল। তাকে অবাক করে দিয়ে হঠাৎ শাহাদাত আঙ্গুল মুখে পুড়ে নিল। নখের বাকি অংশ দাঁত দিয়ে কাটার চেষ্টা করলো। আঙ্গুলে নির্ঝরের ঠোঁটের স্পর্শ পেতে তরির বুকের ভিতর ধপ করে উঠল। কয়েক সেকেন্ডের জন্য শ্বাস নিতে ভুলে গেল। ভেতরটা এলোমেলো হয়ে গেল। বুকের ভেতর ছুটন্ত বেগে কিছু একটা ছুটে চলল। মাথার ভিতর কেমন ঝিমঝিমানি অনুভব করলো সে। অগোছালো কণ্ঠে কোনো রকমে বলল, পাগল হয়ে গেছেন আপনি, হাত ছাড়ুন। নির্ঝর চোখ খুলে একবার তরির দিকে তাকালো, তারপর আঙ্গুলটা মুখ থেকে সরালো। নির্বিকার কণ্ঠে বলল, এইভাবে রিয়্যাক্ট করছো কেন? কি করেছি আমি? আঙুল তো খেয়ে ফেলতাম না, জাস্ট দাঁত দিয়ে নখ কাটা ট্রাই করছিলাম। ছি, আপনি। চোখ মুখ কুচকাচ্ছ কেন ডিঙি? ছোটবেলায় আমার একটা বদভ্যাস ছিল, দাঁত দিয়ে নখ কাটা। আর কি, মা অনেক বুদ্ধি খাটিয়ে অভ্যাসটা গায়েব করেছে। আজ সেটা রিকল করার চেষ্টা করলাম, দেখলাম প্রক্রিয়াটি ভুলে গেছি কিনা। তরির এখনো বুক ধড়ফড় করছে। হতাশ সুরে বলল, তারপর বুঝতে পারলাম দাঁত দিয়ে নখ কাটা ভুলে গেছি। তরি আর কথা বাড়ালো না। যত দ্রুত সম্ভব নির্ঝরের সামনে থেকে গায়েব হতে চাচ্ছে সে। শাড়ির আঁচল টেনে টুনে ওঠার চেষ্টা করতেই নির্ঝর হাত ধরে আবার বসিয়ে দিল। সে কঠিন কিছু বলার জন্য মুখ খুলতেই নির্ঝর ঝটফট বলল, আমি জানি অনেক দেরি হয়ে যাচ্ছে, আর 3টে আঙুল কাটা বাকি আছে, মানে 3টে আঙুলের নখ কাটা বাকি। দ্রুততার সহিত কেটে দিচ্ছি, এরপর তুমি চাবি খুঁজবে। কাটতে হবে না। হাউ ফানি। কেন? আপনার চাবি খুঁজতে পারবো না আমি। আমি এখন এখান থেকে উঠতে যাচ্ছি। নির্ঝর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। তরির ডান হাতটা আবার টেনে নিয়ে নখ কাটায় মনোযোগ দিল। তরি চলে যাওয়ার জন্য ছটফট করতেই নির্ঝর বলল, যে হারে নড়চড় করছো, হাত কেটে গেলে আমি কিন্তু খাইয়ে দিতে পারবো না, তখন বাম হাত দিয়ে খেতে হবে, তাই বি হুঁশিয়ার। তরি উত্তর দিল না। কিছুক্ষণ পর কোড়ে আঙ্গুলের নখ কাটা শেষ হতেই সে এক লাফে উঠে দাঁড়ালো। শাড়ির কুচিতে বেঁধে পড়ে যেতে নিয়েও শেষ পর্যন্ত সামলে নিল নিজেকে। অনেকদিন পর গ্রামে যাবে বলে খুশিতে সে শাড়ি পরেছে। তাছাড়া বিয়ের পর এই প্রথম গ্রামে যাচ্ছে। সে এখন অন্য কারো বউ। বউ কথাটা মনে পড়তেই চট করে নির্ঝরের দিকে তাকালো। মুখটা রক্তিম হতে সে দরজা দিয়ে ছুটে পালালো। পেছন থেকে নির্ঝর চেঁচিয়ে বলে উঠল, আরে তরি, তুমি তো কথা রাখছো না, টেক অ্যান্ড গিভ ফর্মুলা মানতে চাইছো না। আমার চাবি কে খুঁজে দিবে? তরি কানে তুলল না। ড্রয়িং রুম পেরিয়ে শাশুড়ির রুমের দিকে এগুলো। রান্নাঘর থেকে তৎক্ষণাৎ ভারিক্কি গলায় মেয়েলি সুরে কেউ বলে, তরি এদিকে আয়, আমি এখানে। তরির মুখে হাসি ফুটে উঠল। সে আর রুমে ঢুকলো না, দরজার সামনে থেকে সরে এলো। অতপর ধূপধাপ পা ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। তার শাশুড়ি মা তাকে মেয়ের মতো ভালোবাসে, তুই তুই করে কথা বলে। তার তো মনে হয় নির্ঝরের থেকে তাকে বেশি ভালোবাসে। এদের এত এত ভালোবাসা পেয়ে তরি বুঝতে পেরেছে সত্যিকারের ভালোবাসাগুলো কেমন হয়। তার আর আশিকের ভালোবাসাটা কেমন ছিল সেটার পার্থক্য বুঝতে শিখেছে। মা। তরি এগিয়ে গিয়ে নাহিদা বেগমের গা ঘেঁষে দাঁড়ালো। নাহিদা বেগম হাস্যোজ্জ্বল মুখ তুলে তরির দিকে তাকালেন। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল। তিনি চিন্তিত মুখে বললেন, তুই শাড়ি পরেছিস কেন রে? এই গরমে শাড়ি পরে জার্নি করতে পারবি? হাঁসফাঁস লাগবে না? তরি আরো একটু গা ঘেঁষে দাঁড়ালো নাহিদা বেগমের। মুখটা কাচুমাচু করে বলল, বিয়ের পর প্রথম গ্রামে যাচ্ছি মা, সেজন্য শাড়ি পরলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, গাড়িতে এসি আছে। এখন শোন, তোরা তো এখন হালকা নাস্তা করেছিস, সেজন্য আমি বাক্স করে খাবার রেডি করে রাখলাম। নিয়ে যাবি মনে করে, অনেক দূরের পথ। ক্ষুধা লাগলে গাড়ি থামিয়ে খেয়ে নিবি। হ্যাঁ মা। নিনাদ কোথায়? রোজ যা করে, তোর বাবার সাথে সকালের পেপার পড়ছে। ছোটবেলায় এভাবে নির্ঝরকে জোর করে নিয়ে পেপার পড়তো। জ্ঞান দেওয়ার ভঙ্গিতে বলতো, শুধু বুকিশ নলেজ আহরণ করলে চলবে না, পুরো বিশ্ব, পুরো পৃথিবী সম্পর্কে জানতে হবে। ছেলেটা বেঁচে গেছে, এখন নিনাদের ঘাড়ে সব পড়েছে। তোরা বেরিয়ে পড়বি কখন? বেলা হয়ে যাচ্ছে তো।
তরি কাটা দিয়ে পেছনে চুলগুলোকে একবার হাত বলিয়ে বলল, আচ্ছা মা, তোমার বড় ছেলে ছোটবেলায় দুষ্টুমি করতো না, নাকি নিনাদের মতো শান্ত ছিল? তরি রে, নির্ঝর ছোটবেলায় খুব বাজে ছিল। একটা সেকেন্ড চোখের আড়াল করতে পারতাম না। কিছু না কিছু আকাম করে ফেলতো। ওর যখন 1.5-2 বছর বয়স, তখন বেশি জ্বালিয়েছে। চোখের পলকে এটা ওটা করে বসতো। ফ্রিজের ভেতর ঢুকে বসে থাকতো। কারেন্টের ফুটোয় আঙ্গুল দিত। ফ্লোরে আঙ্গুল রেখে ভারী কিছু দিয়ে আঘাত করে বসতো। জানালার গ্রিল দিয়ে কিছু না কিছু ছুঁড়ে নিচে ফেলে দিত। সেগুলো কারো না কারো মাথায় পড়তো। কত নালিশ শুনতে হতো এই জন্য। একবার তো গ্রিল থেকে পড়ে গিয়ে কপালের কাছে কেটে গিয়েছিল। একটা সেলাই দিতে হয়েছিল। এখনো দাগ আছে। চুল দিয়ে ঢাকা থাকে সবসময়। একবার কি হয়েছে জানিস তোরই? তখন সবেমাত্র কথা শিখেছে। আমি রান্নাঘরে রান্না করছি। ও 3-4 দিন আগের একটা মরা ইঁদুর ধরে নিয়ে এসে বলছে, মা এটা কি? এটা খাবো আমি। আমি গন্ধে নাক মুখ কুচকে সেটা ফেলে দেই। সে কি কান্না! আরেকবার করেছি কি, ওয়াশরুমের। মা, তরির পিলে চমকে উঠল। ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখল নির্ঝর। সে মুখ ঘুরিয়ে নিল। নাহিদা বেগম আবার মুখ খোলার আগে নির্ঝর বলল, ছোটবেলার ওসব কথা কেউ বলে মা? তুমি তো দেখছি আমার মান সম্মানে জং ধরিয়ে দিবে। এখন এসব কথা রেখে তোমার বৌমাকে বলো চুপচাপ গাড়িতে গিয়ে বসতে। রোদ উঠে যাচ্ছে, ড্রাইভিং করতে আমার কষ্ট হবে। নাহিদা বেগম স্মিত হাসলেন। খাবারের বক্সটা হাতে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ চলো। গাড়িতে ওঠার আগেই তরি শফিকুর রহমানকে সালাম করে বলল, আমার জন্য দোয়া করবেন বাবা। শফিকুর রহমান আশ্বাস দিয়ে বললেন, এত টেনশন করবে না তোমার। একদম টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিবেন। ফলাফল যা আসে আমি দেখব। যাও, শুভকামনা রইল। তরি একটু হাসার চেষ্টা করলো। সত্যি বলতে তার ভীষণ ভয় করছে। মনে হচ্ছে সে এখন সরাসরি গিয়ে পরীক্ষার হলে বসবে। ধীর পায়ে সে নাহিদা বেগমের দিকে এগিয়ে গেল। কিছু বলার চেষ্টা করতেই কোনো এক অদ্ভুত কারণে তার দম বন্ধ হয়ে আসলো। চোখ মুখ উপচে কান্না পেল। বুকের ভেতর কোথায় যেন হু হু করে উঠল। মন কু ডাক গাইছে। একবারের জন্য মনে হলো এদের সাথে সহজে আর মিলিত হতে পারবে না সে। হারিয়ে ফেলবে এদের। নাহিদা বেগম ঠোঁটের কোণে হাসি ধরে রেখে তরির মাথায় হাত রাখলেন। প্রায় সঙ্গে সঙ্গে তরি তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। প্রথমে তিনি অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নিলেন। নিজেরও চোখের কোণে পানির অস্তিত্বের টের পেলেন। এই অল্প বয়সী নরম মেয়েটা খুব দ্রুত সবার মন জয় করে নিয়েছে। মনের অনেকখানি জায়গা জুড়ে নিয়েছে। তিনি তরির মুখে তুলে পানি মুছে দিলেন। আশ্বস্তির সুরে বললেন, বোকা মেয়ে, এইসব নিয়ে কেউ চিন্তা করে? কিছুদিন যাক, আমি আর তোর বাবা গিয়ে দেখে আসবো। নিনাদ মায়ের পাশে এসে মুচকে হেসে বলল, ভাবি, তুমি এত বড় মানুষ, পরীক্ষা থেকে ভয় পাও? কেমন বাচ্চাদের মতো কান্নাকাটি করছো? তরির একটু হাসার চেষ্টা করলো। সবার থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে এগুলো। নির্ঝর এতক্ষণ গাড়িতে হেলান দিয়ে বিদায় দৃশ্য দেখছিল। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তরি যে কান্নাকাটি করবে তা চিন্তাতে ছিল না। সে গাড়ির দরজা খুলে তরিকে ভেতরে বসতে ইশারা করলো। তরি বসে পড়তে সে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে বসলো। দুজনের সিট বেল্ট লাগিয়ে পার্কিং লট থেকে গাড়ি ঘোরালো। কিছু সময় পর গাড়ি মেইন রোডে আসতে তরি আবার সশব্দে কান্না শুরু করলো। নির্ঝর প্রচন্ডভাবে হকচকিয়ে গেল। গাড়ি থামাতে গিয়েও থামালো না, কিন্তু নিচের বিস্ময় তার লুকাতে পারল না। অবাক কণ্ঠে বলল, আবার কান্নাকাটি করছো কেন? তরি কিছু বলল না। অত্যন্ত মনোযোগ সহকারে কান্না করছে সে। নির্ঝর গাড়ির বেগ কমিয়ে দিল। তরিকে সহজ করার জন্য বলল, অনেকদিন পর তোমায় কান্না করতে দেখলাম ডিঙি রানী। আমি তো ভেবেছিলাম তোমার চোখের জল শুকিয়ে গেছে। কান্না করার মতো এত সুন্দর দৃশ্য আর দেখতে পারবো না কোনো দিন, কিন্তু তুমি আমার ভাবনা পাল্টে দিলে। ধন্যবাদ। নির্ঝর সাবধানে সামনে থাকা টিস্যু বক্সটা তরির দিকে এগিয়ে দিল। তরি বক্স থেকে টিস্যু নিয়ে চোখের জল মোছার চেষ্টা করলো। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে নির্ঝর আর চোখে তরির দিকে তাকালো। তার বাম হাত আর তরির ডান হাতের মধ্যবর্তী দূরত্ব খুবই কম। সে কি একটু মেয়েটার হাত ধরবে? কিছুক্ষণ চিন্তা করে সে তরির হাতটা ধরার সিদ্ধান্ত নিল। তৎক্ষণাৎ তরি নাক টেনে কাঁদতে কাঁদতে বলল, গাড়ি ঘোরান, আমি পরীক্ষা দিব না। নির্ঝর এতটা চমকালো যে একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল। সে বিস্ময় নিয়ে বলল, কি বললে তুমি? আমি পরীক্ষা দিব না, আমার ভয় করছে। পরীক্ষা শেষ হলে আমি সিলেট যাব।
এখন যাব না। নির্ঝর কিছুটা সময় নিল নিজেকে ধাতস্থ করতে। তাকে এখন কঠিন কিছু করতে হবে। সে আগে থেকে জানতো তরি খুবই নরম মনের মানুষ। একটুখানি ভালো ব্যবহার, একটুখানি ভালোবাসা পেলে আর কথা শুনবে না। একে পরীক্ষা দেওয়ানো খুব কঠিন হয়ে যাবে। সেজন্য সে এতটা দিন হুটহাট কঠিন ব্যবহার করত। আজও নিজেকে শক্ত করে দিল। কি হলো, গাড়ি ঘোরাচ্ছেন না কেন? গাড়ি থামান আপনি। এক থাপ্পড় দিয়ে চোয়াল সহ সবগুলো দাঁত ফেলে দিব তোমার। পরীক্ষা দিবে না মানে? তরি কাঁদতে কাঁদতে বলল, এবারও ফেল করব আমি। আমার মন বলছে। কিচ্ছু মাথায় নেই আমার। সব সূত্র ভুলে গেছি, আর্টিকেল ব্যবহার ভুলে গেছি। একটা প্যারাগ্রাফের প্রথম লাইনই মনে নেই। ফিনান্সার। চুপ, ফেল করলে করবে। তোমার কাজ হলো পূর্ণ মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া। তুমি সেটাই করবে। পরীক্ষা দিব না আমি। তরি, জিদ করবে না একদম। আমায় চিনো ভালো করে। এক ধাক্কা দিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। বললাম তো পরীক্ষা দিব না। নির্ঝর বাম হাত দিয়ে টিস্যু বক্সটা মুছড়ে ফেললো। দাঁতে দাঁত চেপে রক্ত লাল চোখে বলল, চুপচাপ বসে থাকতে বলেছি। নো কান্নাকাটি। আমি পরীক্ষা দিব। আমার সাথে সিলেট যাবে তুমি। নির্ঝরের কণ্ঠে কিছু একটা ছিল যার দরুন তরির কান্না থেমে গেল। শাড়ির আঁচলে মুখ মুছে থম মেরে বসে রইল। সে বেশ বুঝতে পারছে পৃথিবী দুই টুকরো হয়ে উড়ে গেলেও নির্ঝর তাকে সিলেট নিয়ে যাবে পরীক্ষার হল অবধি। এতক্ষণ গাড়ি স্লথ গতিতে চলছিল। আস্তে আস্তে নির্ঝর গাড়ির বেগ বাড়িয়ে দিল। কয়েক ঘন্টা সময় কেটে গেছে। গাড়ি ঢাকা শহর অতিক্রম করেছে অনেক আগে। এখন চিকন রাস্তা ধরে এগিয়ে চলেছে। রাস্তার দুপাশে ছোট বড় সব মিলিয়ে প্রচুর গাছ। কেমন সবুজ আর সবুজ চারিদিকে। সকালের সেই কোমল রোদ আর নেই, কড়া হয়ে গেছে। দুপুরের এই রোদে গাছের পাতার ফাঁক দিয়ে রাস্তায় এসে পড়ছে রোদ। অল্প বিস্তর গাড়ির হর্নের শব্দে ছাপিয়ে কিচিরমিচির পাখির ডাক শোনা যাচ্ছে। আকাশ পরিষ্কার, মেঘমুক্ত। সমস্ত আকাশ সাদা আর নীল চাদরে ঢেকে আছে। গাড়ির খোলা জানালা দিয়ে সেই আকাশের দিকে চেয়ে আছে তরি। আর নির্ঝর আর চোখে বারবার তরির দিকে তাকাচ্ছে। এতটা সময় কেটে যাওয়ার পরও তরি ঘুমায়নি, চুপচাপ বসে আছে। নির্ঝর নরম গলায় অনেকবার অনুরোধ করেছে ঘুমানোর জন্য, কিন্তু তরি ঘুম তো দূরে থাক, কথা পর্যন্ত বলেনি। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা এত অবুঝ কেন? সবাই তার পড়াশোনার জন্য এত এত উৎসাহ দিলেও আর শেষ মুহূর্তে এসে বলছে পরীক্ষা দিবে না। অদ্ভুত। সে পুনরায় কোমল কণ্ঠে বলল, এখনো অনেকটা পথ বাকি তরি। এভাবে চেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ঘুমিয়ে পড়ো একটু। তরি কোনো প্রত্যুত্তর করল না। নির্ঝর আলতো করে বাম হাতটা দিয়ে তরির হাত চেপে ধরল তার দৃষ্টি সম্মুখে। এক হাতে গাড়ির লেন ঠিক রেখে বলল, একটা কবিতা শুনবে? এই প্রথম তরি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল না। আলগোছে মাথাটা শুধু সিটে এলিয়ে দিল। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। চোখ দুটো বসে গেছে, কেমন এলোমেলো লাগছে। গাড়ির এসি বন্ধ। জানালা দিয়ে ঝিরিঝিরি বাতাস আসছে। সেই বাতাসে তরির মাথার অবাধ্য চুলগুলো উড়ছে। তরির থেকে দৃষ্টি সরিয়ে নির্ঝর আরেকটু শক্ত হাতে তার হাত ধরল। নরম সুরে বলা শুরু করলো, এত সহজেই ভালোবেসে ফেলি কেন? বুঝি না আমার রক্তে কি আছে নেশা, দেবদারু। চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি। কোন বেদনার বেনজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু। না বলা কথায় তন্ত্রে তনুতে পড়ি। যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। তরি চোখ বন্ধ করে ফেলল। এতক্ষণে তার ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম। তরির নিস্তব্ধ মোড়ানো নিঃশ্বাসের শব্দ নির্ঝরের বুকে গিয়ে বাঁধল। অবশেষে তরির ঘুমিয়ে পড়েছে। তার মুখে হাসি ফুটে উঠল। তরির ডান হাতটা উঁচু করে তাতে আলতো করে চুমু খেলো। ফুপির বাসায় তরির থাকার ঘর পরিবর্তন হয়েছে। প্রতিবার আসলে গেস্ট রুমে থাকা হতো, কিন্তু এবার তাকে নির্ঝরের নামে বরাদ্দকৃত রুমটিকে থাকতে বলা হয়েছে। আগে তার পরিচয় ফুপির ভাইয়ের মেয়ে ছিল, এখন এ বাড়ির বউ, ছোট বউ। দোতলা বাড়ির দক্ষিণ দিকের ব্যালকনি সহ রুমটা নির্ঝরের। তরি সেটা জানে। এ বাড়ির প্রতিটি ইট, বালি, সিমেন্টের কণাও তার চেনা। ঘরের কোনায় কোনায় বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা তেলাপোকা থেকে শুরু করে সব চেনা। শুধু চেনা ছিল না নির্ঝর। এই মানুষটাকে ভালো মতো আবিষ্কার করার আগেই তার সাথে জীবন জুড়ে গেল। বাবা মা সহ সবার সাথে কথা বলে ঘণ্টাখানেক পর ভেড়ানো দরজা ঠেলে তরি নির্ঝরের রুমে ঢুকলো।
তারা আসবে বলে রুমটা আগে থেকে গুছিয়ে রাখা হয়েছে। ফ্লোর সহ ঝকঝকে তকতকে প্রতিটা জিনিস, বিছানায় একরঙা সবুজ চাদর বিছানো, মনে হচ্ছে পুরো প্রকৃতি বিছানায় ঢেলে রেখেছে। একটা হাই তুলে তরি বিছানার দিকে যেতেই মাঝপথে থেমে পড়ল। নির্ঝর নিচ থেকে বারবার বলে দিয়েছে ঘুমিয়ে যেন না পড়ে, আগে শাওয়ার নিতে হবে। থমথমে মুখে সে ড্রেসিং টেবিলের পাশ থেকে লাগেজ টেনে খুলে ড্রেস বের করলো। তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে গেল। খুব দ্রুত শাওয়ার শেষ করে ঘুমাতে গেল। নির্ঝর রুমে ঢোকার 7 মিনিটের মাথায় খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। না চাইতেও মাথা উঁচু করে সে তরির দিকে তাকালো। তরি 3 পিস পরেছে, ঢিলে ঢালা জামা কাপড় চুলের পানিতে ভিজে একাকার। সে দ্রুত চোখ সরিয়ে নিল। ছোট্ট টেবিলটার দিকে ইশারা করে বলল, খাবার উপরে নিয়ে এসেছি, খেয়ে নাও। তরি ছোট করে বলল, খাবো না আমি, মাথা ব্যথা। মাথা ব্যথার সাথে খাওয়ার কি সম্পর্ক? অল্প একটু খেয়ে মেডিসিন খাও। তরি কোনো উত্তর দিল না। ভেজা টাওয়ালটা বিছানার এক পাশে রেখে আর এক পাশে গিয়ে শুয়ে পড়ল। নির্ঝর জানালার পাশে চেয়ারে বসেছিল। তরিকে না খেয়ে শুয়ে পড়তে দেখে উঠে গেল। খাবারের প্লেটটা হাতে নিয়ে বিছানার উপর রাখলো। কিছুটা হুকুমের সুরে বলল, তরি উঠে পড়ো তো, আমি খাইয়ে দিচ্ছি। তরি চোখ না খুললেও বুকের ভেতর তোলপাড় সৃষ্টি হলো। আজ পর্যন্ত নির্ঝর তার অনেক যত্নাদি দিয়েছে, জোরপূর্বক ফলমূল মুখে তুলে দিয়েছে, কিন্তু কখনো প্লেটে করে ভাত মাংস তুলে খাওয়ায়নি। এটা তাকে করতে হয়। প্রায় নানা রকম অজুহাত দেখিয়ে নির্ঝর তার হাত দিয়ে খেয়ে নেয়। আজ সে বেশ অবাক হলো। নির্ঝরের হাতে খাবার খাওয়ার লোভ জাগলো, তবে খুব তাড়াতাড়ি সে নিজের মনকে নিয়ন্ত্রণে নিয়ে এলো। নির্ঝর গাড়িতে তাকে যেই জোরে ধমক দিয়েছে, এরপর তার হাত থেকে খাওয়া মানে তার হার মেনে নেওয়া। তরিকে নীরব দেখে নির্ঝর আরো দুবার তাকালো। উত্তর না পেয়ে তরির হাত ধরে টেনে তুলল। খাটে বালিশ রেখে তাতে হেলান দিয়ে বসিয়ে দিল। তরি বিরক্তি নিয়ে বলল, এমন করছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? একদমই মনে হয় না। এবার লক্ষ্মীমের মতো বড় করে হা করো তো। খাবো না আপনার হাত থেকে। হাউ ফানি, সব দোষ আমার হাতের তো। এই হাত রাখবো না আমি, তোমার খাওয়া শেষ হলেই কেটে ফেলবো। নাও হা করো। তরি হাল ছেড়ে দিল। নির্ঝর তাকে খাইয়ে ছাড়বে, এতটুকু সে চেনে মানুষটাকে। বিরক্তি না করে হা করল। প্রচন্ড মাথা ব্যথা করছে, চোখ ভেঙে ঘুম আসছে। সে চোখ বন্ধ করে কয়েক লোকমা খেল। একটু পর হাত উঁচু করে বাত সাধল। নির্ঝর আর জোর করল না। একটা ট্যাবলেট খুলে পানির গ্লাস বাড়িয়ে দিল। তরি এটার অপেক্ষায় ছিল। চুপচাপ ঔষধ গিলে সে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পেটের কাছে চাদরটা গলা পর্যন্ত টেনে দিল। মাথার যন্ত্রণা ক্রমেই বেড়ে চলেছে। মনে মনে আল্লাহকে ডাকল সে। উচ্ছিষ্ট খাবারের প্লেটটা নির্ঝর সরিয়ে রাখল। সে ইতিমধ্যে খেয়ে ফেলেছে। তরির বাবা মায়ের সাথে একত্রে খেতে হয়েছে তাকে। একটু পর নিচের শুকনো টাওয়ালটা নিয়ে তরির পাশে বসে পড়ল। ভেজা চুল নিয়ে মেয়েটা শুয়ে পড়েছে। পরীক্ষার আগে অসুস্থ হলে ভয়ানক বিপদ হবে। সে আলতো হাতে ভেজা চুলগুলো মুছে দিতে থাকলো। তরি লাল চোখে একবার নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর চোখের ইশারায় ঘুমিয়ে পড়তে বলল। তরির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলো। চুলগুলো ভালো মতো মুছে দিয়ে সে তরির কপালে হাত রাখলো। গা হালকা গরম। এতটুকু শরীরে জ্বর এলে সহ্য করবে কিভাবে? অবশ্য মেডিসিন খাইয়ে দিয়েছে সে। আপাতত কপাল সহ মাথায় হালকা করে ম্যাসেজ করা শুরু করলো, মাথা ব্যথাকে গুড বাই জানানোর জন্য। ব্যালকনিতে হেঁটে হেঁটে পড়া মুখস্থ করছে তরি। বিড়বিড় করে মুখ নেড়ে লাইনগুলো মনে রাখার আপ্রাণ চেষ্টা করছে। হঠাৎ করে ঝিরিঝিরি বাতাসের ঝাপটায় সে পরশ ছুঁয়ে দিল। পায়চারি থামিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। 2 পা এগিয়ে গ্রিলে হাত রেখে মৃদু হাসল। এখন রাত। গ্রিলের ওপাশে যতদূর চোখ যায় অন্ধকার আর অন্ধকার। বেশ খানিকটা দূরত্ব রেখে একটা করে বাড়ি। সব বাড়িতে আলো নিভে গেছে, সবাই গভীর ঘুমে। অথচ সে দেখেছে ঢাকা শহরের রাত 11টায় সবেমাত্র দিন শুরু হয়। লোকজনের আনাগোনা বেড়ে যায়। তরি তরি মুখ ঘুরিয়ে তাকালো। রুমের ভিতর বেঁকে নির্ঝর ডাকছে। এতক্ষণ সে রুমে ছিল না, নিচের ড্রয়িং রুমে দেখে এসেছিল। বিকালের খাবারটা নির্ঝর তাকে জোর করে খাইয়েছিল, কিন্তু রাতের খাবার সে নিচে সবার সাথে একত্রে খেয়েছে। তরি কোথায় আছো? আর দেরি করলো না, ব্যালকনি থেকে রুমে ঢুকলো। হাতের বইটা টেবিলের উপর রেখে বলল, এই তো। একবার আপাত মস্তক পরক করলো তরির। এখন খানিকটা সুস্থ মনে হচ্ছে। বিকেল থেকে তো ভয় পাইয়ে দিয়েছিল। সে বিছানার এক কোণে বসে পড়ল। পড়াশোনা কত দূর? পরীক্ষার হল অবধি আগে পৌঁছাই, প্রশ্ন হাতে পাই, তারপর বোঝা যাবে পড়াশোনা কত দূর করেছি। হাউ ফানি। তরি বিড়বিড় করে বলল, হাউ বজ্জত। কিছু বললে? না। গুড।
এখন বলো, চা কফি কিছু খাবে? না, আমি ঘুমিয়ে পড়বো আজ। এত তাড়াতাড়ি বলতে নিয়েও নির্ঝর থেমে গেল। আজ জার্নি করে এসেছে, লম্বা দূরত্বের জার্নি, দ্রুত ঘুমিয়ে পড়া দরকার। সে উঠে বিছানার চাদর ঠিকঠাক করলো, বালিশ সোজা করে একপাশে জায়গা করে দিল, বিছানা ছেড়ে পড়ল। ঠিক আছে, এবার ঘুমিয়ে যাও। আমি তো এখনো ঘুমাবো না। তরির নির্বিকার উত্তরে নির্ঝরের হাত থেমে পেল। সোজা হয়ে ভ্রুযুগল কুঁচকে তরির দিকে তাকালো, সন্দিহান দৃষ্টিতে বলল, এখানে ঘুমাবে না মানে? কোথায় ঘুমাবে তাহলে? মায়ের সাথে ঘুমবো আজ। নির্ঝরের বুকের উপর অজানা আতঙ্কে কেঁপে উঠল, চোখে মুখে এসে ভর করল দুশ্চিন্তার ছাপ। প্রবল দুঃখবোধে জর্জরিত হয়ে গেল। সর্বনাশ, তরির সাথে না ঘুমালে তো তার ঘুম হবে না। এটা অবশ্য ঠিকই যে সে তরির সাথে লেপ্টে ঘুমায় না বা তাকে জড়িয়ে ধরে ঘুমায় না, কিন্তু গত মাসগুলোতে তরির আর তার মাঝে এক হাত দূরত্ব বজায় রেখে ঘুমিয়ে অভ্যেস রেখেছে। প্রায় প্রতিদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে তরির মুখ আবিষ্কার করে জাগ্রত হতো। তরিকে এক হাত দূরে রেখেও খুব নিকটে অনুভব করত, নিজের খুব কাছে তার অস্তিত্ব অনুভব করত। তরি তার পাশে আছে এটা ভেবে প্রশান্তিতে বুক ভরে উঠত। সেই তরির সাথে এক বিছানায় না ঘুমালে ঘুম হবে কি তার? সে এগিয়ে এসে তরির নিকটে দাঁড়ালো, বিস্ফোরিত নয়নে বলল, অসম্ভব। তরি ভ্রু কুঁচকে বলল, কি অসম্ভব? মায়ের সাথে ঘুমাবে মানে? তাহলে আমি কি করব? প্রতিদিন যা করেন তাই করবেন। নাক ডেকে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ে থাকবেন। কানের কাছে কেউ চিল্লাফাল্লা করে কিছু বললেও তার কিছু আপনার মস্তিষ্কে ঢুকবে না। তোরই প্রতিদিন যা করি সেসব করার জন্যই তোমাকে পাশে প্রয়োজন আমার। প্রশান্তিতে ঘুম। নির্ঝরের কথা তরির বোধগম্য হলো না। সে একটা হাই তুলে টেবিলের বইটা হাতে তুলে নিল, ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমি আসছি। সে হাঁটা শুরু করলো। কয়েক পা এগোতেই নির্ঝর তার হাত টেনে ধরল, অনুরোধের সুরে বলল, এখানে ঘুমাও না প্লিজ। আসলে আমার এই রুম নিয়ে একটা ভূতরে কাহিনী আছে। প্রায়ই আমার মৃত দাদুকে হাঁটতে দেখি, সেজন্য কিঞ্চিত চিন্তিত। নির্ঝরের খাপছাড়া মিথ্যে ধরতে তরির 2 সেকেন্ড সময় লাগলো না। দ্বিতীয়বারের মতো হাই তুলে বলল, আমি অলৌকিক কর্মকাণ্ডে ভীষণ ভয় পাই। আমার বাবার থেকে ভূতকে বেশি ভয় পাই। আমি এখানে ঘুমোচ্ছি না। নির্ঝরের রাগ তরতর করে বেড়ে গেল। এই মেয়ে অনুরোধ করে রাখার মতো মানুষ না। তরি হাতটা ছাড়তে চাইলে সে আরো কঠোর হাতে চেপে ধরল। তরির সঙ্গে সঙ্গে মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। নির্ঝর তার তোয়াক্কা না করে শক্ত গলায় বলল, রুমের বাইরে এক পা রাখতে পারবে না, এখানেই ঘুমাবে তুমি। তরি কিছু বলার চেষ্টা করলো, তার আগেই দরজার বাইরে মিলিত পদধ্বনির আওয়াজ এলো। নির্ঝর তরির হাত ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। নিজর ভাইয়া। অল্প বয়সী একটা ছেলে ঝনঝনে কণ্ঠে ডাক দিল। নির্ঝর স্মিত হেসে হাত নেড়ে কাছে ডাকল। তরির একমাত্র ভাই তাপসি, বয়সের তুলনায় পড়াশোনায় বেশ এগিয়ে গেছে, 7ম শ্রেণীতে পড়ে। অবশ্যই পড়াশোনায় তরির থেকে ভালো। তাপসি এগিয়ে এসে বলল, তোর আপুকে মা ডাকছে, মা আজ আপুর সাথে ঘুমাবে। নির্ঝরের মুখে অসহায়ত্ব ফুটে উঠল। তরি মুচকি হেসে বলল, আমি বরং যাই। তসফি, তুই তোর নির্ঝর ভাইয়ের সাথে ঘুমা আজ। তরি ধূপধাপ পা ফেলে চলে গেল। নির্ঝর পরপর কয়েকটা দীর্ঘশ্বাস লুকিয়ে বিছানায় গিয়ে বসল। তাপসি তার পাশে বসে পড়তে সে আহত স্বরে বলল, ব্রো, সিগারেটের ব্যবস্থা করতে পারবে? কি ভাইয়া, আপনি সিগারেট খান? নির্ঝরের হুঁশ ফিরল। জোরপূর্বক মুখে হাসি টেনে তাপসির মাথায় একটা গাঁটটা মারল। শু টেনে পড়ল, হাউ ফানি। আমি সিগারেট জীবনে স্পর্শ করিনি। আসলে তোমায় ছোটখাটো একটা ম্যাজিক দেখাতে চাইলাম। তুমি জানো না যে আমি ম্যাজিক পারি, হরেক রকমের ম্যাজিক। এই ধরো, অদৃশ্য হয়ে যেতে পারি। তাপসি ফিক করে হেসে দিল। নির্ঝর সুর পাল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল, মজার বিষয় না এটা ব্রো। অদৃশ্য হতে পারি না এটা ঠিক, তবে ম্যাজিক পারি আমি। এই ধরো, হাতের তালুতে অনেক বড় বড় জিনিস লুকিয়ে ফেলতে পারি। তারপর একটা সাদা রুমাল দিয়ে সিগারেট ঢেকে দিবে তুমি। একটু পর রুমাল সরিয়ে দেখবে সেটা গোলাপ হয়ে গেছে, টকটকে লাল গোলাপ। তাপসি আগ্রহ দেখালো ম্যাজিক দেখার। সে এক দৌড়ে রুম থেকে বের হলো। মিনিট 5 নির্ঝর হাঁসফাঁস করলো। আজ যে তরির বিরহে প্রচন্ড দুঃখের গান শুনতে হবে, আর সারা রাত সিগারেটের ধোঁয়া ছাড়বে। তার ভাবনার মাঝে তাপসি একদম নতুন এক প্যাকেট গোল্ড লিফ সিগারেট হাতে হাজির হলো। ভোরবেলা নামাজ শেষ করে তরি পড়তে বসলো। পড়ার মাঝখানে নোট প্রয়োজন পড়তে সে মায়ের পাশ থেকে উঠে পড়ল। এবাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। সে সাবধানে সিঁড়ি মারিয়ে নির্ঝরের রুমের দিকে এগুলো।
নির্ঝরের রুমের দরজা ভেড়ানো ছিল, হালকা একটু ধাক্কা দিতে সেটা খুলে গেল। রুমের ভেতর ঢুকতেই তরি বড়সড় ধাক্কা খেলো। সমস্ত ফ্লোর জুড়ে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানার চাদর বালিশ সব ফ্লোরে বিছানো। ঘর জুড়ে সিগারেটের গন্ধ, এখানে ওখানে সিগারেটের টুকরো আর ছাই পড়ে আছে। আর সেসবের মাঝে নির্ঝর হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে, মাথাটা খাটের সাথে হেলানো। তরি এগিয়ে গিয়ে মুখে হাত রেখে বলল, এসব কি? রুমের এই অবস্থা কেন? নির্ঝর জাগ্রত ছিল, তরির কণ্ঠ পেয়ে মুখে হাসি ফুটে উঠল। মাথার চুল এলোমেলো, তার চোখ দুটো টকটকে লাল, চোখের নিচে কালি, পুরো দস্তুর বিধ্বস্ত চেহারা। যে কেউ দেখে মনে করবে রাত জেগে পড়াশুনো করেছে। সে ভারী মাথাটা খাট থেকে সোজা করে বলল, তরি, তুমি এসেছো? দেখো রুমের কি অবস্থা করেছে দাদু। কাল রাতে এসেছিল, তোমার লাগেজ থেকে সব কাপড় চোপড় বের করে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বুদ্ধি করে আমার লাগেজে হাত দেয়নি। আপনার দাদু মহিলা মানুষ হয়ে রাতে সিগারেটও খেয়েছে? সিগারেট দাদুর ভীষণ পছন্দের।